চলুন মূল ঘটনায় ঢুকে যাই। মূল ঘটনা যদি শুরু করতে চাই তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে এখন থেকে প্রায় ৮০ বছর আগে। তখন কিন্তু ওনাদের এই যে ধানুয়াঘাটা গ্রাম, এই গ্রামে রাস্তাঘাট ভালো থাকবে না, এটাই স্বাভাবিক, অনেক আগের কথা। আর তখন কিন্তু হাট বাজারগুলো কিন্তু অনেক দূরে দূরে ছিল, একদম উপজেলাতে যেতে হতো। উপজেলা বলতে এখন যে ফরিদপুর উপজেলা, ওই সময়ের প্রেক্ষাপটে এই জায়গাটা যেমন ছিল সেখানে যেতে হতো হাট বাজার করার জন্য। এখন যেমন মানুষজন চাইলেই আশেপাশের দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনতে পারে, তখন কিন্তু ওই সাপ্তাহিক বাজারের জন্য হাটের উপর নির্ভর করতে হতো। ইনতাজ প্রামাণিক উনি মূলত মহিষের গাড়িতে করে একদিন হাটে গিয়েছেন ওনার যে ধানগুলো রয়েছে এগুলো বিক্রি করতে। তো এই যে যাবার যে রাস্তাটা, মূলত এই রাস্তাটা ওই সময়ে বিলের ভেতর দিয়েছিল। সময়টা শীতকাল ছিল, তো বিলে তো পানি ছিল না। এই বিশাল যে বিলটা, এটা পাড়ি দিতে হলে মাঝখানে বেশ কিছু বটগাছ পড়ত। এর মধ্যে বড় বড় 3টা বটগাছ ছিল, এক একটা বটগাছের এক এক নাম। তো ইনতাজ প্রামাণিক উনি উপজেলায় গিয়েছেন, ধান বিক্রি করেছেন, এরপর বাড়ির জন্য বাজারঘাটও করেছেন। এর মধ্যে উনি বেশ বড় বড় 2টো বোয়াল মাছও কিনেছেন। যেহেতু ধান বিক্রি করেছেন, অনেক ধান একসাথে নিয়ে গিয়েছিলেন মহিষের গাড়িতে করে, হাতে টাকা পয়সাও তো মোটামুটি হয়েছে তখন। পরিবারের জন্য বড় বড় 2টি বোয়াল মাছ কিনেছেন। এরপর আবার ওই মহিষের গাড়ি নিয়ে আস্তে আস্তে নিজের বাড়ির দিকে ফিরে যাচ্ছেন। সাধারণত এরকম হাটে আসলে যদি বিশেষ কোনো কাজ থাকে, অর্থাৎ এরকম ধান বিক্রি করার মতো বিশেষ কোনো কাজ, তখন কিন্তু যেতে যেতে একটু দেরি হয়ে যায়। আর মহিষের গাড়ি তো অত জোরেও যেতে পারে না, আস্তে আস্তে মেঠো পথ দিয়ে যাবে, পায়ে হাঁটলেও কিন্তু আরো আগে চলে যাওয়া যায়। তো উনি মহিষের গাড়ি নিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন। এর মধ্যে এই যে দিঘির ভিটা বটগাছ, এই বটগাছের কাছে যখন এসেছেন, তখন মনে হলো হঠাৎ করে ওই বটগাছে মনে হচ্ছে বেশ জোরে বাতাসের ধাক্কা লেগেছে। হঠাৎ করে যদি কোনো গাছে পাতাগুলো নড়ে ওঠে বাতাসে, তখন কিন্তু পাতার এক ধরনের ঝিরি 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 শব্দ হতে থাকে। তো এরকম শব্দ যখন হয়েছে, উনি কিন্তু বুঝতে পেরেছেন ঝামেলা একটা শুরু হয়ে গেছে। কেননা গ্রামের মানুষ রাত বিরেতে আসা যাওয়া করেন, ওনাদের অভিজ্ঞতা তো অন্যরকম। আলামত দেখলেই বুঝতে পারেন যে এটা কিসের আলামত, কোন ধরনের ঝামেলা হতে পারে। উনি বুঝতে পেরেছেন নিশ্চিত এখন কোন একটা মেছো ওনার পিছু নেবে, এখনই পেছন থেকে ওনার কাছে মাছ চাইবে। সত্যিই তাই, পেছন থেকে নাকি সুরে বলে উঠেছে, কিরে ইনতাজ, বাড়ি যাচ্ছিস? দিয়ে যা, ওই 2টা দিয়ে যা। এদিকে ইনতাজ প্রামাণিক উনি তো বুঝতে পেরেছিলেন আগে থেকে যে এই ঝামেলাটা হবে। উনি তখন বুদ্ধি করে বলতেছেন যে আরে আরো কতটা। তখন ইনতাজ প্রামাণিক চিৎকার দিয়ে বলে উঠছেন, বাবাজি আমি এসে গেছি, আমার পিছনে একটা আছে, আমাকে একটু উদ্ধার করেন। যেই না এই কথা ইনতাজ প্রামাণিক বলেছেন, সাথে সাথে ওই বট গাছে মনে হলো ঝড় শুরু হয়ে গেছে। মানে ঝড় একটা বাতাস এসে ওই বট গাছে লেগেছে, বট গাছটা দুলে উঠলো। আর তখন মনে হলো যে বট গাছে কোনো একটা ডাল মটমট করে ভেঙে গেল। এরপর হলো কি, পেছন থেকে আর্তনাদ, মনে হচ্ছে কাউকে বেধড়ক পেটানো হচ্ছে। ওরে বাবারে মারে মরে গেলাম রে, এরকম চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। আর একজনের কণ্ঠ শোনা যাচ্ছে, আসবি আর আমার এলাকায় আসবি। তখন আবার ওই নাকি নাকি কণ্ঠে বলছে, না না ভুল হয়ে গেছে, আমি আর আসবো না, আমি আর আসবো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। তখন ওই জিনিসটা চলে যায়। আর পেছন থেকে আবার আওয়াজ আসে, ইনতাজ যা বাড়িতে যা, আর কোনো ভয় নাই, আর কালকে আমার জন্য কিছু পাঠিয়ে দিস, আর আমি এগিয়ে দিয়ে আসছি, যা, পথে আর কেউ আসবে না। এরপর ইনতাজ প্রামাণিক উনি ঠিকঠাক মতোই বাড়িতে চলে আসেন। তবে পরবর্তীতে উনি কি দিয়েছিলেন
এটা অবশ্য উনি ওভাবে মনে করতে পারেন না, তবে যেটা হয় সেটা হচ্ছে যে ওই বট গাছে অনেক বয়স্ক একটা জিন থাকতো। এই জিনটা মানুষের অনেক উপকার করত। মানুষ খুশি হয়ে দুধ, তারপর কলা, এই ধরনের ফলমূল আর হচ্ছে দুধ, এই জিনিসগুলো তাকে দিয়ে আসতো। উনিও এটা পেয়ে খুবই খুশি হতেন আর কি। তো এটা ছিল একটা অংশ। আর এই যে বট গাছের যিনি, তাকে সবাই বাবাজি বলে সম্বোধন করতেন। তার দ্বারা কখনো কারো ক্ষতি হয়েছে এমন তো জানাই যায় না, এমনকি ওনাকে কেউ কখনো দেখেছেন এটাও শোনা যায় না। কেননা মানুষ তাকে দেখলে ভয় পেতে পারে, সে যে সুরতেই হোক, ভালো সুরতেই হোক বা ভয়ঙ্কর সুরতেই হোক। এই জন্য নাকি উনি কখনোই মানুষকে দেখা দেননি। তবে উনি সবসময় ওনার উপস্থিতি জানান দিতেন, মানুষ বুঝতে পারত, কিন্তু তাকে কেউ দেখতে পেত না। তো যাই হোক, এরপরে আসি পরের ঘটনায়। বহু বছর পার হয়ে গেছে, এখন হচ্ছে এই যে সুমন মিয়া যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, ওনার প্রসঙ্গে চলে আসি। তো এই অংশটা মূলত উনি শুনেছেন ওনার এক বন্ধুর কাছ থেকে। তো ওনার বন্ধুর বাবা ওই গ্রামেরই লোক আর কি। উনি কিন্তু প্রতি বছর প্রায় 350 থেকে 400 বা তারও বেশি হাঁস বর্ষার সময় উনি হাঁস পালন করেন আর কি। যেই বট গাছটার কথা বললাম, এই যে পাচুরিয়ার বট গাছ, ওই বট গাছের কাছাকাছি একটা জায়গায় যখন বর্ষার পানিটা আসে তখন মূলত উনি হাঁস লালন পালন করেন। পরে যখন বর্ষার পানি শুকিয়ে যায় এই হাঁসগুলো বিক্রি করে দেন। এটা প্রতি বছর উনি করেন। আর ওই যে বট গাছটা, এই বট গাছের যে গোড়া অর্থাৎ যেখানে শিকড় রয়েছে, এই জায়গায় সহজে পানি ওঠে না। বড় ধরনের কোনো বন্যা হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু স্বাভাবিকভাবে যে বর্ষার পানিগুলো সেটা ওই পর্যন্ত আসে না। অনেক মানুষ নাকি মাছ ধরে ওই বট গাছের নিচে রেখে যায়, সে দিন হোক রাত হোক। কেউ ওই মাছ চুরিও করে না। সবাই জানে যে এই বট গাছে একজন বাবাজি আছেন, তিনি এগুলো পাহারা দেন। মানুষ তো দূরের কথা, কোনো মেছো জিন এসেও যে ওইখানে ভাগ বসাবে এ কথা কেউ চিন্তাই করতে পারে না। কখনোই এরকম ঘটনা ঘটেনি। এই কারণে ওই জায়গাটা সবার কাছে নিরাপদ। কেউ দিন হোক রাত হোক ওখানে এসে যে ভয় পাবে এমনটা কিন্তু হয় না। সাধারণত রাতের বেলা এরকম বিলের ভিতরে বিশাল বড় বট গাছের নিচে কেউ আসলে ভয় পাবে, এটা স্বাভাবিক। আর এই যে আগে পরে যে বট গাছগুলো রয়েছে এগুলোতে কিন্তু সমস্যা থাকলেও এই বট গাছটা এখানে কোনো ধরনের কোনো সমস্যা হয় না। তো এই যে সুমন মিয়া, ওনার বন্ধুর বাবা যিনি, তো ওনার কাছ থেকে ঘটনাটি শুনেছিলেন। তা হচ্ছে যে উনি মাছ ধরেছিলেন কিছু, ওখানে এক ধরনের মাছ ধরার উনি ফাঁদ পাতেন, যেটা এক ধরনের বেশ বড় বাঁশ দিয়ে তৈরি, এক ধরনের মাছ ধরার একটা ফাঁদ। এটাকে নিয়ে কিন্তু এর আগে আমরা কথা বলেছি যে একজন মানুষ এটার উপরে যখন দাঁড়ান ওই জিনিসটা নিচের দিকে চলে আসলে সামনের দিকটা উঁচু হয়ে যায়। ওর ভিতরে যখন মাছ পড়ে মাছগুলো তখন দেখা যায়। মূলত স্রোতের বিপরীতে এই জালগুলো পাতা হয়। এটাকে এক এক জায়গায় এক এক নামে ডেকে থাকে। ওনাদের ওই এলাকায় এটারও একটা নাম রয়েছে। এটাকে ওনারা মূলত ভিন্ন নামে ডেকে থাকেন। এই নামটা অবশ্য আমি ফার্স্ট শুনলাম, অন্য সময় আমি এই নামটা শুনিনি, ভিন্ন নাম শুনেছিলাম। এটাকে ওনারা খরা বলে থাকেন। রাতের বেলা এই সুমন মিয়া ভাই ওনার বন্ধুর সাথে গিয়েছেন ওখানে। যাবার পর দেখলেন যে এই যে ওনার যে বন্ধুর বাবা, তার মন খারাপ। উনি অনেকক্ষণ ধরে বসে আছেন, বেশ কিছু সময় পর পর এই খরার সামনের দিকটা উঁচু করেন, কোনো মাছ পাওয়া যাচ্ছে না, মন খারাপ। তখন হয় কি, এই যে সুমন মিয়া আর ওনার যে বন্ধু, ওনারা বসে বসে মোবাইলে মুভি দেখছিলেন। আর ওনারা নিচে একটা নৌকায় বসে মোবাইলে মুভি দেখছিলেন, আর উপর দিকটাতে এই সুমন মিয়া ভাইয়ের বন্ধুর বাবা বসে আছেন। অনেকক্ষণ পর বললেন যে বাবারে তোরা বাড়িতে চলে যা, আমিও চলে যাব, আজকে মনটা ভালো নাই, আজকে মাছ পাচ্ছি না। এর মধ্যে কি হলো, হঠাৎ করে এই যে যিনি ব্যক্তি যিনি মাছ ধরার এই ফাঁদটা পেতে বসেছিলেন, ওনার কাছে মনে হলো যে কোনো মাছের ঝাঁক হয়তোবা এই খরার জালের মধ্যে চলে এসেছে। উনি সাথে সাথে উপরে দাঁড়িয়ে গেলেন, আর ওটার সামনের দিকটা উঁচু হয়ে গেল। তখন দেখা গেল বেশ কিছু মাছ ওর মধ্যে ধরা পড়েছে।
উনি তো বেশ খুশি হয়ে গেলেন। এই দৃশ্য কিন্তু এই সুমন ভাইও দেখছেন। মাছগুলো একটা বিশেষ জায়গায় রাখা হলো, আবার খরার অংশটা সামনের দিকে নামিয়ে দেওয়া হলো, অর্থাৎ পানির ভেতরে। মোটামুটি মিনিট 10 পর আবার উনি ওই একটা বিশেষ জায়গায় দাঁড়িয়েছেন। এরপর সামনের দিকটা উঁচু হয়ে গেছে, এবারে দেখা গেল বেশ কিছু মাছ। এরকম মোটামুটি ঘন্টা খানেকের মধ্যে এই নৌকাটার যেই জায়গাটাতে মাছ রাখা হতো এই জায়গাটা মাছে ভরে গেল। এটা কিন্তু সুমন ভাই দেখছেন। তখন ওনার বন্ধুর বাবা বলছেন, আজকে আর মাছ ধরা যাবে না, এটা এই পর্যন্তই, আলহামদুলিল্লাহ। বাবাজি আজকে আমাকে সহযোগিতা, মাছ পাচ্ছিলাম না, ওই বট গাছের ওখানে গিয়ে বাবাজিকে বলে আসছিলাম যে বাবাজি আপনার সাধ্য অনুযায়ী আমাকে একটু সহযোগিতা করা যায় কিনা, এই বছরের মতো আমাকে একটু দেখেন। এই কারণেই আজকে আল্লাহর রহমতে ওনার সহযোগিতায় এই মাছগুলো পেয়েছি। উনি প্রতি বছর কাউকে না কাউকে সহযোগিতা করার চেষ্টা করেন ওনার সাধ্যের ভিতরে থেকে। তবে ওনাকে গিয়ে বলে আসলে জিনিসটা সুবিধা হয়। যদি কেউ বলে আসে, আমি যাই বলে আসছিলাম, হয়তো বা কয়েকদিন আমার দিকে খেয়াল রেখেছেন, মনে হয়েছে যে এই লোকটাকে একটু সহযোগিতা করা যায়, এই জন্য এই মাছের ঝাঁকগুলো এদিকে তাড়িয়ে উনি পাঠিয়ে দেবার চেষ্টা করেছেন। তো এমনটাই কিন্তু বললেন। এটা শোনার পর তো সুমন ভাই বেশ অবাক হলেন, ওনার কাছে ভালো লাগলো এটা শুনে। এরপরে আসি 2014 সালের একটা ঘটনায়। সে খুব একটা পাত্তা দিচ্ছিলেন না, কিন্তু সুমন ভাই তার ভাতিজিকে খুবই স্নেহ করতেন, ভালোবাসতেন, আদরও করতেন। এই বিষয়টা নিয়ে সুমন ভাইয়ের মনের মধ্যে একটা খটকা লাগতে থাকে। কি ব্যাপার, মেয়েটার হঠাৎ করে কি হলো, এভাবে শুকিয়ে যাচ্ছে। এদিকে সুমন ভাই যেহেতু ফার্নিচার ডিজাইনার, তো ওনার দোকানের পাশে আর একজন এই ফার্নিচারের কারিগর ছিল, তার সাথে তার এই সুমন ভাইয়ের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কথায় কথায় বিষয়টা শেয়ার করলেন যে আমার ভাতিজি সে কিছুই খাওয়া দাওয়া করতে পারে না, আর যতটুকু খায় তাতে শরীরে মনে হয় কোনো কিছুই হচ্ছে না, কেন যে শুকিয়ে যাচ্ছে এভাবে আমি বুঝতে পারছি না। তখন নাকি উনি বলেন যে আমার পরিচিত একজন নানা আছেন, সম্পর্কে নানা হন, তিনি বেশ বড় মাপের একজন কবিরাজ, তো চলো তোমাকে নিয়ে যাই, তাকে গিয়ে তুমি বিষয়টা বলো, দেখি কি হয়। শুক্রবার দিন ওনাদের দোকান বন্ধ থাকে, তো শুক্রবার দিন গিয়েছেন। তো সুমন ভাই যখন গিয়েছেন দেখলেন যে ওখানে বেশ কয়েকজন লোক বসে আছে। এর মধ্যে একজন লোক যিনি মহিষের গাড়ি চালান উনি বসে আছেন, তার মন টন খুব খারাপ। শুনতে পেলেন যে ওনার যে দুটো মহিষ, এই মহিষ দুটোর রক্ত চুষে কোন একটা জিন মেরে ফেলেছে, আর ওই জিনটাকেই আর একজন ব্যক্তির উপর হাজির করা হয়েছে। কথোপকথন চলছে, উনি এই বিষয়টা দেখলেন আর কি। তবে কি কথা হচ্ছিল খুব একটা ভালো করে খেয়াল করেন নাই, মনে হলো এটা দফা রফা হয়ে গেছে। এরপর এই কবিরাজ নানা উনি কুশলাদি বিনিময় করলেন সুমন ভাইয়ের সাথে, আর সুমন ভাইয়ের যেই বন্ধু তার সাথে। এরপরে তার বন্ধু বললেন যে নানা এই যে একে নিয়ে আসছি। তখন ওই কবিরাজ নানা বলছেন যে বলো বাবা কি সমস্যা তোমার। তখন উনি বললেন যে আমার তো সমস্যা না, আমার ভাতিজির সমস্যা। এরপর দেখা গেল যে ওই ব্যক্তি মেয়েলি কণ্ঠে কথা বলছেন, মানে তার কণ্ঠস্বরই চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে একদম কোন একটা মহিলার কণ্ঠ যেরকম হয় ওই রকম কণ্ঠে কথা বলছেন। খুব সুন্দর করে সালাম দিল, তো সবাই সালামের জবাব নিলেন আর কি। এরপর ওই কবিরাজ নানা বলছেন যে দেখো তো এই যে এই ছেলেটার ভাতিজির কি সমস্যা। তখন নাকি উত্তর আসে যে বাসা কোথায় একটু বলেন, কোন গ্রামে। যখন বলা হলো তখন নাকি বেশ কিছুক্ষণ চুপ ওই লোকটা, অর্থাৎ ওই লোকটার ভেতরে থাকা জিনটা চলে গেছে কি হয়েছে সেটা দেখার জন্য। মোটামুটি মিনিট 5 পর আবার কথা বলতে শুরু করে, আবার সালাম দেয়। সালাম দেওয়ার পরে বলতে থাকে না এটা তেমন কোনো সমস্যা না, হ্যাঁ একটা জিন ঘটিত সমস্যা আছে, তবে সেটা তার কাছে আসে না, দূর থেকে নজর দিয়েছে, যার কারণে সমস্যা হয়েছে, আমি এটা ঠিক করে দিয়েছি, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। তখন নাকি ওই কবিরাজ নানা বলে ওঠেন আচ্ছা ঠিক আছে যাও তুমি ওই বট গাছটাতে চলে যাও, এখন আর কোনো কাজ নেই। তো এরপর নাকি ওই জিনটা সালাম দিয়ে চলে যান। এই যে বট গাছে চলে যাবে এই কথা শোনার পর এই সুমন ভাইয়ের মনে খটকা লাগে, আচ্ছা ওই বট গাছে না একজন বাবাজি আছেন, তাহলে এই নারী জিন ওখানে কেন যাবে। এরপর সুমন ভাই ওই কবিরাজ নানাকে এই বিষয়টা জানতে চেয়ে যখন প্রশ্ন করলেন, তখন খুবই একটা দুঃখজনক সংবাদ এই কবিরাজ নানা দেন। তা হচ্ছে বছর খানেক হলো
ওই বাবাজি মারা গেছেন। ওনার বয়স হয়ে গিয়েছিল 1800 বছর। উনি স্বাভাবিক নিয়মেই, আমাদের মানুষের মধ্যে যেরকম বার্ধক্যে চলে গেলে স্বাভাবিক নিয়মে অনেকে মারা যান, তো উনি স্বাভাবিকভাবেই মারা গেছেন। আর এই যে মেয়েটা, এই মেয়েটা অর্থাৎ যে জিনটা এসেছে, সে কিন্তু ওই বাবাজিরই মেয়ে। এই বিষয়টা আসলে সুমন ভাই মেনেই নিতে পারছিলেন না যে এরকম একটা ভালো জিন উনি মারা গেছেন। এখন ওই এলাকায় অন্য যে দুষ্টু জিনেরা আছে, মানুষদেরকে তো বিরক্ত করতে থাকবে, বহুদিন তো করতে পারেনি, এরকম চিন্তা করছিলেন। এবং এই বিষয়টা বললেনও ওই কবিরাজ নানাকে। কবিরাজ নানা বললেন যে আসলে এই যে জিনটা আসে, এ তার বাবার মতো অতটা শক্তিশালী না, তার বয়স কম, সে আস্তে আস্তে অনেক এলেম কালাম অর্জন করার চেষ্টা করছে। একটা সময় সেও তার বাবার মতো শক্তিশালী হবে বা তার থেকেও বেশিও হতে পারে আল্লাহর ইচ্ছায়। সেও মানুষকে উপকার করার জন্য চেষ্টা করছে, তার বাবা তাকে এটাই ওসিয়ত করে গেছেন, পরামর্শ। তবে তারা অন্য একটা উপস্থিতি টের পেয়েছেন, তাতে ওনারা বুঝতে পেরেছেন যে এখন যিনি আছেন তিনি ওই বটগাছের বাবাজির মেয়ে। তিনি তার বাবার যেই কর্মকাণ্ড, মানুষকে উপকার করার জন্য যেই ধরনের কর্মকাণ্ড করতেন, এখন তিনি সেটা দেখভাল করলেও ওখানে থাকা যে ব্যক্তিবর্গ, বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা আছেন, তারা বলেন যে এখনো তার বাবার মতো ওরকম উপকার উনি এখনো করতে পারছেন না, তবে চেষ্টা করেন। এমনটাই হচ্ছে আর কি ওখানে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, কি মনে হয় আপনাদের কাছে? উনি কি ওনার বাবার মতো অমন হতে পারবেন? আমরা দোয়া করব আল্লাহ তাআলা তাকেও যেন সেই সক্ষমতা দান করেন, মানুষের উপকারের জন্য তিনি যেন নিজেকে কাজে লাগাতে পারেন, যেমনটা তার বাবা করেছিলেন। তার বাবার করে যাওয়া ওসিয়ত তিনিও রক্ষা করে চলছেন। আর এভাবেই কিন্তু জিনেদের মধ্যেও অনেক জিন রয়েছে যাদের পুরোটা জীবনই মানুষের উপকারে কাটিয়ে দিয়েছেন। এটাকে তারা একটা সাদগায়ে জারিয়া হিসাবে এই কাজগুলো সারা জীবন করেছেন, মৃত্যুর পরেও যেন এর থেকে ওনারা সওয়াব পেতে পারেন। এভাবে মানুষের মধ্যে যেমন আছে, জিনেদের মধ্যেও আছে। তবে জিনেদের মধ্যে যেহেতু দুষ্টু জিনেদের সংখ্যাই বেশি, এদের কারণে অনেক ভালো জিনের কথা তো আমরা জানতেও পারি না। শুধু নেগেটিভ যে বিষয়গুলো সেগুলোই আমাদের সামনে আসে। এত নেগেটিভের মধ্যেও কিন্তু এই ঘটনার মধ্যে পজিটিভ অনেক বিষয় ছিল। ধন্যবাদ জানাচ্ছি সুমন মিয়া ভাইকে ওনার পাঠানো এই ঘটনার জন্য। ইমরুল চৌধুরী শাহিদ সিলেট থেকে। ইমরুল তাদের গ্রামের বাড়ির একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। এই ঘটনাটি তিনি শুনে এসছেন, ছোটবেলা থেকে শুনেছেন, কয়েকবার শুনেছেন। এর কারণ হচ্ছে তাদের গ্রামের একটা জায়গা আছে, নদীর একেবারে পাড় ধরে বেশ খানিকটা জায়গা, তার আশপাশে যেই জমিগুলো সেগুলোতে ফসলের চাষ হয়, ধানের চাষ হয়, কিন্তু ওই জায়গাটাতে কোনো চাষ হয় না। এবং ওখানে এখনো একটা কুড়ে ঘরের রুইন রয়ে গেছে। রুইন বলতে ওইটাকে হয়তো মানুষ মেরামত করেই রাখছে বা ওভাবে রাখছে, ওখানে হয়তো কিছু মানুষ গিয়ে পাশের জমি দেখে। বাট ওই সময় একটা সময় এখানে একজনের ঘর ছিল, আর সেই জমির যেই জায়গাটাতে চাষাবাদ হয় না তার এক কর্নারে একটা কবর আছে। তো এই জায়গাটা ফাঁকা থাকে, এখানে ঘাস জন্মায় কিন্তু কেউ চাষাবাদ করে না। তো সেই জায়গা সম্পর্কে ইমরুল ঘটনা বলেছে। ঘটনাটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, তো আমি সেই ঘটনাটি আমার মতো করে শেয়ার করব। তো এই জায়গাটা, যেই জায়গাটার মধ্যে চাষাবাদ হয় না, ফাঁকা থাকে, এই জায়গাটা সহ আরো অনেক জায়গা, পাশের পুরো জায়গাটা একজন মালিকের মালিকানাধীন। তো সেই মালিকরা বংশ পরম্পরায় ওই জায়গার মালিক। তো সেই ব্যক্তির নাম ধরে নিলাম ইনাম চৌধুরী। তো তিনি মোটামুটি তার এই জায়গাগুলো বর্গা দিতেন বিভিন্ন চাষিদের, কিন্তু ওই অংশটিকে কেউ চাষ করতে চাইতো না, কারণ তাদের ওখানে নাকি ফসল হতো না এবং যারাই চাষাবাদ করতে যেত তাদের বিভিন্ন সমস্যা হতো। তো যাই হোক, জায়গাটা ওইভাবেই পড়ে থাকতো ওইখানে। তো 80-র দশকের কথা, এনাম চৌধুরীদের পরিবারে একজন মানুষ চাকরি করতেন, তার নাম বোরহান। তো এই বোরহান মিয়া বেশ অনেক বছর ধরে এনাম চৌধুরীদের পরিবারে কাজ করেন। তিনি যখন কিশোর ছিলেন তখন থেকে চাকরিতে ঢুকেছেন। তখন এনাম চৌধুরীর বাবা পরিবারের কর্তা ছিলেন আর কি, মূল ব্যক্তি।
তো সেই সময় থেকে কাজ করতেন, বিভিন্ন রকমের কাজ। তাদের কোনো কিছু আনা নেয়ার প্রয়োজন হলে, তাদের কোথাও খবর পাঠানোর প্রয়োজন হলে, তাদের জমি জমার কোনো কিছু দেখার প্রয়োজন হলে সাথে করে রাখতেন। এরকমই ছিলেন বোরহান মিয়া, বেশ বিশ্বস্ত ছিলেন তাদের। তো বোরহান মিয়া তাদের পরিবারে কাজ করা অবস্থায় কিন্তু তিনি সংসার পাতেন। তার দুইটা সন্তান হয়, দুইটা কন্যা সন্তান হয়, এবং একসময় তার স্ত্রী গত হয়ে যায়। তো মেয়েদেরকে একসময় তিনি কষ্ট করে পেলে পুষে বিয়েও দিয়ে দেন। তো বোরহান মিয়ার বেশ বয়স হয়েছে তখন, আর তিনি একা হয়ে গেছেন, তার কেউ নাই, তিনি একা একা থাকেন ওই বাসায়। এই বাসাটাও তাকে ইনাম চৌধুরী থাকতে দিয়েছিলেন। তো মানে ইনাম চৌধুরীর বাড়ি থেকে কাছে, প্রয়োজন হলেই যেতেন, কাজকর্ম করতেন। তো বোরহান মিয়ার আর তেমন একটা ভালো লাগে না এই জীবন, একা একা বাসায় থাকা। যে এই বাসার মধ্যে আগে স্ত্রী ছিল, এখন স্ত্রী নাই, তার মেয়েরাও নাই। মেয়েরা হঠাৎ আসে, 2 সপ্তাহে 1 মাসে একবার আসে, একটু দেখে যায় তাকে। তো তার কাছে বেশ ভালো লাগে না, তার খারাপ লাগে। তার শুধু মনে হয় তিনি প্রকৃতির কাছে থাকেন। তার মনে হয় যে তিনি যদি একটু চাষাবাদ করে চলতে পারতেন এবং প্রকৃতির মাঝে থাকতে পারতেন, আর এই তো নামাজ কালাম পড়ে দিন কাটাইতেন, এরকমই ভাবেন বোরহান মিয়া। তো তিনি একদিন বললেন, ইনাম চৌধুরীকে বললেন যে আমি আসলে এখন অবসর চাই, আমার ভাল লাগে না। তো তখন ইনাম চৌধুরী তাকে বললেন যে আপনি তো অনেক বছর আছেন আমাদের সাথে, কি করবেন এখন, যে থাকেন? তো বলে যে না, আমি এখন একটু অবসর চাই, আমার যদি আপনি মানে দিতেন, মানে যেতে দিতেন তাহলে ভালো হতো। তো ইনাম সাহেব তখন তাকে বলেন যে আপনি যে কি করবেন এখন? তো বোরহান মিয়া বলেন যে আমি এখন বাইরে আর কি করবো, কিছু তো করার নাই, তা আমার ভাল লাগে না, এইখানের যে জীবন এটা এখন আর ভাল লাগতেছে না। আমি চাই যে কোথাও যে একটা ছোট্ট ঘর করে থাকবো, আমার তো জায়গা জমি নাই, দেখি কারোর কাছে যদি বর্গা নিতে পারি তাহলে ওখানে কিছু চাষ করবো, চাষ করে তারে যা দেওয়ার দিবো আর আমি রাখবো, আর এই যে ক্ষেতের পায়ে যে থাকবো, একটু দোয়া দরুদ পড়বো, নামাজ কালাম পড়ুম, এই। তো তখন কিছুক্ষণ চিন্তা করেন এনাম সাহেব চিন্তা করে বলেন যে এক কাজ করি, আপনারা ওই জমি আছে না, ওই নদীর পাড়ের ওই জমি, ওই দেখছেন না ওই যে খোলা জায়গায়, হেনে তো কেউ চাষও করতে পারে না, কিছু পারে না, ওইটা দিয়ে দেই, লেখা পুটে দিয়ে দিই আপনারা, আপনি যে ওখানে ঘর তুলে থাকেন, আর যদি পারেন চাষ করতে করেন, চাষ করতে কেউ পারে না। তো বোরহান মিয়া শোনার পর তিনি চিন্তা করেন যে হ্যাঁ, আসলেই ওখানে চাষ করতে পারে না, তিনি জানেন। তো ওখানে চাষ করতে না পারার রহস্য তিনি যা শুনছেন মানুষের কাছে, কারণ অনেকেই চেষ্টা করছে অতীতে, ওখানে চাষ করতে গেলেই নাকি ওই ফসল যখন বুনে তখনই ক্ষতি করে মানুষের, যে করে তা অসুস্থ হয়ে যায়, বা সে কিছু একটা থেকে ভয় পায়, অথবা দেখা গেছে যে ফসল করছে সব নষ্ট করে ফেলে। তো এর জন্য ওইখানে কেউ কিছু চাষাবাদ করতে যায় নাই অতীতে। এই যে এখানে ইনাম সাহেবের বাবা, তিনিও ওইটা চেষ্টা করছেন বর্গা দেওয়ার, মানে লিজ দেওয়ার, মানুষকে কেউ নেয় নাই, নেওয়ার পরও ওইটা মানে থাকে নাই। তো ওইভাবে ওইটা রয়েছে, কেউ কে চায় তার করতে আর কি, ফসলের টাকা খরচ করে ওইখানে ক্ষতি করতে। তো বোরহান মিয়া চিন্তা করে যে আমার আর কি, আমি ওইখানে যাব, ঘর আমার যদি মালিক ওই জায়গাটুক দিয়ে দেয় লেখা পড়ে, আমি ওখানে ঘর করে থাকবো, আর আমি চেষ্টা করবো ফসল করার। তো চিন্তা করে তিনি বলে যে জি আমি রাজি, আমার যদি দেন তাহলে তো আপনার অনেক কি আর কি, ধন্যবাদ, আপনার অনেক শুক্রিয়া। তো বলে, তো এনাম সাহেব তাকে ঠিকই বলে যে ঠিক আছে, আপনি ব্যবস্থা করেন, ওখানে কি করবেন, আমি আপনার কিছু টাকা পয়সা দিব ঘর তুলতে। তো বোরহান মিয়া খুব তার যে মালিক তাকে খুব ধন্যবাদ দিয়ে তার শুক্রিয়া আদায় করে তিনি ওখান থেকে চলে যান আস্তে ধীরে, যে তিনি ওখানে ঘর তোলা শুরু করেন। তো তার তো আসলে আর্থিক সঙ্গতি এত বেশি না, তিনি আরো 2-1 মানুষকে নিয়ে কাজ করেন। তো যারা ওখানে ঘর করতেছিল তারাই বলে যে বোরহান মিয়া আর কোনো পাইলা না, এই জায়গায় তুমি ঘর তুলতে আইছো, আর তোমার মালিকও আর তোমার কিছু দেওয়ার জায়গা পাইলো না। তো বোরহান মিয়া খুব পছন্দ করতেন ইনাম সাহেবের পরিবারকে, তিনি বলে মালিক নিয়ে কোনো কথা বলবা না, মালিক ঘরটা দিয়েছে, এই জায়গাটা দিয়েছে, আমার এই ঘরটা বানানোর টাকা দিয়েছে, এটাই অনেক বড়, কে কারে দেয়, কি বলো, আমার তো বেতন দিছে মাসে, আমি তো বেতন নিয়ে কাজ করছি তার এখানে, আমি কি ফ্রি থাকছি নাকি, আমি ওখানে থাকছি, তার দেওয়া বাসায় থাকছি, ওখানে আমার মেয়েদেরকে বিয়ে দিছি, তো সে আমার এই জায়গাটা দিছে, এটাই তো বড় জিনিস। তো যাই হোক, তারা আর কোনো কথা বলে না, সেখানে তিনি ঘর তৈরি করেন, খুব ভালো কিছু না, একটা মানে এমনি বেড়া টেড়া দিয়ে করেন, উপরে চাল দিয়ে, ছনের চালের মতো দিয়ে তিনি একটা ঘর করেন। তো খুব খুশি বোরহান মিয়া এই ঘর করে। যেদিন তিনি রাতে একা থাকতেছেন এখানে, তার কাছে একটু ভয়ই লাগে, কারণ তার জায়গাটা হচ্ছে এরকম, তার আশেপাশে কিন্তু ক্ষেত, তার এখান থেকে অনেকগুলো ক্ষেত পার হয়ে এক পাশে হলো আরেকটা মানুষের থাকার ভিটা, আর সেই ভিটাগুলো কিন্তু আরো উঁচু গাছগাছালি হয়ে গেছে, কারণ অনেকদিন ধরে মানুষ থাকে। আর তার এটা একটা নতুন জায়গা, তিনি যে জায়গাটুকু ঘর তুলছেন ওই জায়গাটুকু মাটি ফেলে একটু উঁচা করছেন,
করে সেই জায়গায় তিনি বেড়া দিয়ে ঘর করছেন। তো তার বাসা থেকে মোটামুটি মানে তাকাইলে কোনো গাছগাছালি কিছু নাই, তাকাইলে একটু সামনে ফাঁকা জায়গা দিয়ে তাকাইলে দেখা যায় যে একদম ক্ষেত, মানুষের ক্ষেত, ফসলের ক্ষেত। আর তার সামনে যে জায়গাটুকু তাকে দিছে তার মালিক, সেই জায়গাতে কোনো কিছুর ফসল নাই, বড় বড় ঘাস এবং অনেক দূর পর্যন্ত এই মাঠ, মানে সেখানে চাইলেই তিনি চাষ করতে পারেন, মানে আর কি চাষ করার চাষযোগ্য জমি। তো সেটার পাশ থেকেই নদী শুরু হয়েছে, কুলকুল শব্দ। তো তার কাছে বেশ ভালো লাগে যে মানে থাকার মতো একটা জায়গা, চাষাবাদ তো পরে চিন্তা করব। তো তিনি প্রথম রাত ওখানে থাকতেছেন। রাতের বেলা তিনি ওই তার যে ছোট জালনা বানাইছেন, জালনা খুলে দেন, বাতাস আসে, চাঁদের আলো, অসাধারণ লাগে তার কাছে। তার কাছে মনে হয় যে আসলেই এটাই স্বাধীন জীবন। তো যাই হোক, রাত পার করেন, কিছু না। এরপর তিনি আস্তে ধীরে চিন্তা করেন যে এখানে চাষাবাদের চিন্তা ভাবনা। তো তিনি ওই জায়গায় জমিতে হাঁটেন এবং আশেপাশে যারা কৃষক তারা দেখে তাকে অবাক হয়, বলে যে কি ব্যাপার বোরহান মিয়া, কি চিন্তা করতেছে, এখানে কি ফসল ফলাইবা নাকি? কাজে হ্যাঁ ওইরকমই চিন্তা করছি। তো তারা বলে যে পারবা না, এখানে এনে কেউ পারে না ফসল করতে, বিশাল সমস্যা হয়। তো তিনি তাদেরকে কোনো পাত্তা দেন না। তো তিনি মোটামুটি একটা মেজারমেন্ট করেন যে কিভাবে ঘাস ফেলবেন, ওখানে একজন মানুষ নিয়ে আসবেন, তাদেরকে দিয়ে কাজ করাবেন, এইসব চিন্তা ভাবনা করে তিনি বাসায় চলে যান আর কি। তো বোরহান মিয়া কিন্তু তখনও তার পুরনো বাসা ছেড়ে একেবারে চলে আসেন নাই, মানে তার একটা মায়া পড়ে আছে পুরনো বাসায়। তিনি যদিও চিন্তা করছেন চলে আসবেন, এখানে একদিন ছিলেন, কিন্তু তার সেই পুরনো বাসার মানে মায়াটা তিনি ছাড়তে পারতেছেন না। ওখানে সংসার শুরু করছিলেন, ওখানে তার স্ত্রী ছিল, তার মেয়েরা ছিল, তার পরিবার ছিল। তো তিনি চিন্তা করলেন যে আস্তে ধীরে উঠি, এখানে আগে আমি ফসল করি, ফসল টসল মোটামুটি হয়ে গেলে তারপরে আস্তে ধীরে কয়েকদিন করে থাকা শুরু করবো, এক সময় এখানে মুভ করে যাব। তো এই চিন্তা করে তিনি ওই বাড়িতেই যে থাকতেছেন রাতে। আর এরপর দিন তিনি লোকজন এনে ওখানে শুরু করলেন তার কাজ, টুকিটাকি ওখানে যা করবেন, যে জমি প্রিপেয়ার করা। কোনো সমস্যা নাই, জমি প্রিপেয়ার করা হচ্ছে। তার ওইখানে মোটামুটি কয়েকজন কাজ করতে চাইছিল না ওই জমিতে, কিন্তু তিনি তাদেরকে বলাতে, রিকোয়েস্ট করাতে কয়েকজন মানুষ এসে চাষ করছে। তারা আবার এগুলা অতি প্রাকৃত জিনিস নিয়ে এত চিন্তা করে না। তো তিনি কাজকর্ম করে নিজে প্রচন্ড খাটলেন তাদের সাথে, খাটতে খাটতে তার জায়গাটা তিনি প্রিপেয়ার করে ফেললেন, চাষযোগ্য করে ফেললেন। এরপর তার সময় আসলো এখানে ফসল বোনার। এর মধ্যে কিন্তু তিনি এখানে আসতেছেন, ওই ঘরে দিনের বেলা থাকতেছেন, মানে রাতের বেলা তিনি আর ওখানে ঘুমান না আর কি। দিনের বেলা আসেন, বিকেল থাকেন, সন্ধ্যা থাকেন, চলে যান আর কি। তার এই ফসলের কাজ শুরু হয়েছে এগুলো দেখেন, এরকম আর কি। তো এরপর ফসল বোনার কাজ শুরু হলো, ফসল বুনলেন, যথেষ্ট পানির সেচ দরকার হলে এগুলা সবই তিনি করলেন। আর সবকিছু কিন্তু খুব সুন্দর চলতেছে এবং তার আশেপাশে যারা অন্যান্য জমির মালিক, কৃষক, তারা অবাক হচ্ছে, আরে বোরহান মিয়া এখানে ক্ষেত করে ফেলতেছে, বিশাল অবস্থা, এরকম একটা অবস্থা। তো তিনি মোটামুটি কিন্তু ওখানে ফসল ফলায় ফেললেন, মানে ফসলের গাছ উঠলো, বেশ মোটামুটি বড় হওয়া শুরু হয়েছে গাছগুলা। তো বোরহান মিয়া তো খুব খুশি, তিনি মনে মনে চিন্তা করতেছেন মানুষের উল্টাপাল্টা কথাবার্তা, এবং তার যে মালিক ইনাম সাহেব অবাক হলেন বোরহান মিয়ার এই ফসলের মাঠ দেখে, যে কি ব্যাপার, আপনি তো এনে চাষাবাদ করে ফেলাইছেন, কঠিন অবস্থা, কেমনি কি? তো বোরহান মিয়া বলেন যে আসলে এখানে কেউ চেষ্টাই করে নাই। হ্যাঁ, এত বছর ধরে এখানে আছি, কেউ চেষ্টা করে নাই। কোন আমলে কে কি ভয় পাইছে, কার ফসল নষ্ট হয়েছে, এগুলো চিন্তা করে মানুষ আর করে নাই। আর মানুষের ভয় একটু বেশি, কথাও বেশি কয় মানুষ, এই দেখেন না হয়েছে। তো ইনাম সাহেব বলো যে হ্যাঁ ভালোই তো, আপনি করতে পারলে করেন, আর কি করার। তো বোরহান মিয়া খুশি, তার মালিকের সাথে কথাবার্তা বলে তিনি প্রতিদিনই এরপর তার ফসলের তদারকি করতেছেন। মোটামুটি কিন্তু ফসলগুলো একটা পর্যায়ে হয়েছে, মানে তরতাজা হচ্ছে এরকম সময়। তো একদিন সকালবেলা বোরহান মিয়া আসছে তার এখানে ফসলের মাঠে, এসে দেখতেছে যে তার ফসলের বিস্তীর্ণ অংশ নষ্ট, মানে একদম মাড়াই করে ফেলছে। মানে তার যে ফসলের গাছগুলা ছিল সেগুলাকে একদম মাটির সাথে মিলায় ফেলছে, কারা জানি সমান করে, মানে মনে হচ্ছে ওইটার উপর দিয়ে বুলডোজার চলে গেলে যেরকম হয় সেরকম বেশ অনেকটা অংশ জুড়ে, মানে বিশাল অংশ ফসলের। তো বোরহান মিয়ার তো মাথা খারাপ হয়ে গেল, যেই কাজ কে করছে তিনি মানে একদম রাগে ফুঁসতেছেন, কিছু বলারও নাই। এবং তিনি তো ওইখানে মানুষের নিষেধ সত্ত্বেও কাজ করছেন। তো তিনি ভাবলেন যে তার জায়গায় মনে হয় তাকে কেউ মানে শিক্ষা দেওয়ার জন্য এই কাজ করছে, কেউ মনে হয় এই জায়গাটাকে ইচ্ছা করে এরকম করে। তিনি খুব রাগ করলেন, তিনি চিন্তা করলেন তিনি আর ওই বাড়িতে যাবেন না, মানে তাদের যেই বাড়িতে থাকেন ওখানে যাবেন না, এখানেই থাকবেন, রাতে পাহারা দিবেন। তো বোরহান মিয়া ওই দিন রাত থেকে এখানে মুভ করে আসলেন। তিনি তার হাতে একটা সড়কি নিয়ে, রাতের বেলা সড়কি মানে ওই যে বল্লম, একটা বল্লম নিয়ে আর হারিকেন নিয়ে তার ঘরে বসে রইলেন ওই দিন। তো মোটামুটি খাওয়া দাওয়া সব করে নিছেন আগেই।
রাত হয়েছে, আস্তে আস্তে রাত নামলো, ঝিঝি পোকা ডাকতেছে। তার চোখটা হচ্ছে তার ওই নষ্ট ফসলের দিকে, তার মনের মধ্যে মানে ধকধক করে আগুন জ্বলতেছে কষ্টে। কারণ অনেক টাকা তিনি খরচ করছেন, তিনি তো আসলে তেমন সম্পদশালী না, আর এই চাষাবাদের জন্য তার মালিক তাকে তেমন কোনো কিছুই দেয় নাই আর কি। কারণ তার মালিক তো লস্ট প্রজেক্টে টাকা দিবেন না, তিনি জানেন এখানে চাষাবাদ হয় না। তো তিনি তার নিজের জমানো টুকিটাকি যা টাকা ছিল সেগুলো তিনি এখানে খরচ করছিলেন। তো খুব মন খারাপ, তার মানে মনের মধ্যে একদম ধকধক করতেছে। তিনি বসে আছেন তার সেই বল্লম নিয়ে, তিনি চিন্তা করছেন যে আজকে যদি কেউ আসে মানে বাকি অংশ নষ্ট করতে, তাকে তিনি শেষ করে দিবেন, এই চিন্তা করে তিনি বসে আছেন। রাত হচ্ছে আস্তে আস্তে, এবং বেশ রাত হয়েছে। তো বোরহান মেয়ের মধ্যে চা খাইছেন, চা খেয়ে দেখেন যে মানে ওই রাত গভীরই হচ্ছে। হ্যাঁ, রাতের সেই ঝিঝি পোকা ডাকা শুরু করছে, কেউ নাই আশেপাশে। দূরের যে ওই বসত বাড়িতে হারিকেনের আলো দেখা যাচ্ছিল একটু একটু, ওইটা নিভে গেছে, এরকম একটা অবস্থা। মানে একদম ঘুরঘুরটি অন্ধকার চারিদিকে, চাঁদের আলো মেঘে ঢাকা। তো তিনি এরকম বসে থাকতে থাকতে এক সময় ঘুমায় গেলেন, তার ওই যে খুঁটিতে মাথা রেখে তিনি ঘুমায় গেছেন। কতক্ষণ হয়েছে জানে না, তিনি হঠাৎ করে শব্দ শুনলেন, মনে হলো নদীর মধ্যে, মানে তার জমির কাছাকাছি নদীতে বেশ আলোড়নের শব্দ। মানে খুব ভারী কিছু নিয়ে মানে চুবাচুবি করলে যেরকম হয়, মানে অনেক ভারী কিছু যদি পানিতে ভস করে ফেলে উঠায় এরকম। তো তিনি মানে ওই শব্দেই তার ঘুম ভাঙছে। তো তিনি তাড়াতাড়ি উঠে দেখেন যে ঠান্ডা লাগতেছে, বেশ কাঁপুনি উঠে যাওয়ার মতো ঠান্ডা লাগতেছে তার। তো তিনি তাড়াতাড়ি তার ওই হাতের পাশে বল্লমটা ধরলেন, দেখলেন যে হারিকেনটা একদম কমে গেছে পাওয়ার, মানে ওইটার মনে হয় তেল মনে হয় ফুরে আসছে একদম। তো যাই হোক, তিনি চিন্তা করলেন যে এই অবস্থায় দেখি কি অবস্থা। তো তিনি তাকায় আছেন, বর্ষাটা হাতে নিয়ে তাকায় আছেন, তাকায় দেখার চেষ্টা করছেন নদীর দিকে। আকাশ কিন্তু মেঘে ঢেকে গেছে, চাঁদের আলো আর পড়তেছে না, মানে কেমন জানি ঘোলাটে একটা রাতের আলো চারিপাশে। এর মধ্যে তিনি খেয়াল করলেন চোখে আলো আধারি শুয়ে আসতে যে পানির ভেতর থেকে বড় একটা বাবল উঠলো, ভস করে একটা বাবল, মানে এরকম উঁচু হয়ে ভস করে উঠলো। তারপর দেখলেন কিছু একটা পানির ভেতর থেকে বেরোচ্ছে, কেউ একজন, মানে মনে হচ্ছে কোনো মানুষ, যদি মানুষ বা বড় কোনো প্রাণী হতে পারে, কোনো মহিষ বা কিছু যদি এরকম ডুব দিয়ে উঠে পানির তল থেকে, যেরকম হবে সেরকম কিছু একটা ওখান থেকে উঠলো, উঠে এদিকে আসতেছে, মানে তার যে ফসলের মাঠের দিকে আসতেছে। তো তিনি সরাসরি বল্লমটা হাতে নিয়ে ওই হারিকেন আর নিলেন না, কারণ আলোতে তাকে দেখে ফেলবে। তিনি পূজা হয়ে হাঁটা ধরলেন। বোরহান মিয়ার কিন্তু অনেক শক্তি সামর্থ্য যতটুকু যাচ্ছিল তা ভালোই, খারাপ না। এই বয়সেও তিনি প্রায় বৃদ্ধ হয়ে গেছেন, তো এই বয়সেও তার ভালোই শক্তি সামর্থ্য ছিল, কারণ তিনি অনেক কাজ করছেন মালিকের জন্য। তো তিনি নিচু হয়ে বর্ষাটাকে নিয়ে আস্তে আস্তে রওনা দিলেন। তার যে যতটুকু ফসল হয়েছে ততটুকুর মধ্যে চেষ্টা করলেন কভার নিতে, মাথাটা একটু জেগে আছে এরকম। এই অবস্থা হেঁটে হেঁটে তিনি সামনে যাচ্ছেন। তো সামনে যেতে যেতে তিনি একটা জায়গায় যে থেমে গেলেন। এই জায়গা থেকে কিন্তু তার ফসলগুলো নষ্ট হয়েছে, সামনে বেশ অনেকটা ফাঁকা জায়গা খালি, এবং ওই জায়গায় তার ফসল একদম ধসায় ফেলছিল, মানে মাটির সাথে মিশাই দিচ্ছিল বুলডোজারের মতো। তিনি কুল কিনারা পান নাই যে কি দিয়ে এই কাজটা করা হয়েছে। তো তিনি তাকায় দেখতেছেন পানির ভেতর থেকে কিছু একটা উঠে আসছে, এইটা একটা প্রাণীর মতো। এই প্রাণীটা তিনি মিলাইতে পারতেছেন না ফার্স্টে কি, মানে এটা সাইজ হবে একটা মহিষের মতোই, কিন্তু পরে তিনি খেয়াল করলেন এইটা আসলে একটা কুকুর, কালো কুচকুচে রঙের। এই আকাশের ধূসর আলোতে তার কালো কুচকুচে রং বোঝা যাচ্ছে, তার শরীরের যে লোমগুলা এগুলা ভিজা। সে একটা ঝাড়া দিল, শরীরটা ঝাড়া দিয়ে সেই পানি ফেলে দিল, এবং সেটা কেমন করে নাক দিয়ে একটা শব্দ করতেছে এখান থেকে। তারপর সে উঠে আসলো ওই ফসলের মাঠের দিকে, মানে যেই জায়গাটা মানে সে নষ্ট পাইছে ওই জায়গায় হেঁটে হেঁটে। মানে বোরহান মিয়া প্রচন্ড ভয় পাইছে, কারণ এই কুকুরের আকৃতি বিশাল, একটা বড় মহিষের মতো হবে এটার আকৃতি। মানে তিনি তার জীবনে এত বড় কুকুর কোনদিন দেখা তো দূরের কথা, তিনি শুনুনও না এরকম বড় কুকুরের কথা। তিনি অবাক হয়ে গেছেন যে এটা কি কুকুর না অন্য কিছু, ঘাড়ের কাছটা এরকম মোটা। এটা হেঁটে এসে ঢুকলো যেইখানে নাকি তার ফসলের ক্ষেতটা নষ্ট হয়েছে ওই জায়গায়। ঢোকার পরপরই এটা মনে হলো সচেতন হয়ে গেল, সেরকম মাথা উঁচু করে তাকালো, এদিক ওদিক তাকাচ্ছে ধান ক্ষেতের এদিক ওদিক, এবং বিশেষ করে বোরহান মিয়া যেখানে লুকায় আছে মাথা নিচু করে ওই দিকটাই বেশি তাকাচ্ছে। বোরহান মিয়া তাকায় দেখলো যে চোখ দুটো জল জল করতেছে, মানে একেবারে আনইউজুয়াল। তিনি কুকুরের চোখ জ্বলতে দেখছেন, বাট এইরকম কখনো জ্বলতে দেন না, এটা ডিফারেন্ট টাইপের একটা মানে জলা জল জল করতেছে। এটা ওইদিকে তাকায় আছে, এবং এইটা মনে হলো যে খুব রাগ হয়েছে, মানে কিছু একটা সেন্স করতে পারে, হয়তো বোরহান মিয়ারই একটা মানে সে গন্ধ পাইছে বা কিছু একটা। তো সে কেমন জানি করে মানে মাথাটা সোজা করলো, করে ভেতর থেকে একটা শব্দ করলো, যে ভারী শব্দ। বোরহান মিয়ার মনে হলো এটা কুকুর না, এটা কোনো বাঘ বা ভালুক এরকম শব্দ করছে। তো তিনি প্রচন্ড ভয় পেয়েছেন,
তিনি তাড়াতাড়ি বর্ষিটা এমনি সামনে বাগায় ধরে মনে মনে দোয়া পড়া শুরু করছেন। তো যখন তিনি মনে মনে দোয়া পড়তেছেন ওই সময় মনে হলো ওই জিনিসটা আরো রাগম্বিত হয়ে গেল, মানে তার যে শব্দ, গড়গড় শব্দটা বেড়ে গেল। এই সময় তিনি দেখলেন নদীর ওই সাইড থেকে, মানে এই পাশে, মানে যেই পাশে তাদের ফসলের মাঠটা বাঁকায় চলে গেছে, ওই পাশে ওখানে অনেক গাছগাছালি আছে, ওইখান থেকে কিছু একটা দৌড়ে আসতেছে, বেশ ভারী পায়ের শব্দ, অনেকটা ওই যে এরকম মহিষ টহিষ দৌড় দিয়ে আসতে যেরকম শব্দ হবে এরকম। দেখলেন যে এই কুকুরটা তাকাইলো ওদিকে, মানে ঠিক ওইদিকে তাকাইলো, ওদিক থেকে ধূসর রঙের, প্রায় ধূসর রঙের আরেকটা এরকম বড় কুকুর দৌড় দিয়ে আসতেছে এবং ওইটা শব্দ করতেছে গলা দিয়ে, বেশ ভয়ঙ্কর শব্দ করতেছে। ওইটাও এখানে চলে আসলো, আর এই কুকুরটাও দৌড়ায় চলে গেল ওইটার দিকে এবং দুজনে তুমুল মারামারি শুরু করলো। মানে এমন মারামারি, ধস্তাধস্তি, যে তার যে মাঠ, যে জায়গাটা ফসলের যে জায়গাটা নষ্ট হয়েছিল ওই জায়গাটা আরো ব্যাপকভাবে নষ্ট হয়ে গেল, মানে পুরাই মিলে গেল। এগুলোর শরীর, মানে দুইটা গরু মহিষ যদি গড়াগড়ি করে এরকম, আর এটাতে হিংস্র কুকুর। কিন্তু এইরকম বড় কুকুর তিনি দেখেন নাই, এরকম ভয়ঙ্কর মারামারিও তিনি দেখেন নাই, এবং দুইটা যে শব্দ করতেছে। তো বোরহান মিয়া পিছায় গেল, কারণ তার থেকে প্রায় 5-6 হাত দূরে যে এগুলা শুরু হয়েছে। তিনি পিছায় গেলেন, তার হাতের বর্ষাটাকে তিনি বাগায় রাখছেন সাহস করে, যদিও মানে তাকে যদি আক্রমণ করে বসে এরকম, তো তিনি বাগায় রাখছেন এবং তার থেকে 5-6 হাত দূরে এই ভয়ঙ্কর মারামারি চলতেছে, ভয়ঙ্কর কামড়া কামড়ি এবং শব্দ, একটাকে কামড় দিতেছে এরকম, ঘর ঘর করে শব্দ করতেছে। তো বোরহান মিয়া আসলে ভয় পেয়ে গেছেন এবং দেখলেন যে আস্তে আস্তে এটা এগোয়ে আসতেছে, এই দুইটা মারামারি করতে করতে ফসলের আরো অংশ নষ্ট করতে করতে সামনে চলে আসতেছে ঘোরাঘুরি করে। তো বোরহান মিয়া আরেকটু পিছায় গেলেন এবং তার প্রচন্ড রাগ হলো। তো তিনি তার বর্ষাটা বাগায় ধরে একটা পিঠের মধ্যে দিলেন খোঁচা দিয়েছেন যে তিনি, এবং তিনি কিন্তু মানে দোয়া পড়তেছিলেন ভয়ে ভয়ে, এবং তিনি খোঁচা দিয়েছেন। এই খোঁচার চোটে তিনি দেখলেন লাফ দিয়ে সামনে যেয়ে পড়লো ওই কুকুরটা, এবং তার পাশেরটাও একই সাথে মনে হল লাফ দিয়ে সচেতন হয়ে গেল। এবং তারপর তিনি দেখলেন ওই দুইটাই, মানে তার শরীর থেকে মনে হলো যে কালো কয়লা যেরকম আলাদা হয়ে যায় ওরকম আলাদা হয়ে একটা ধোঁয়ায় পরিণত হলো, ধোঁয়ার কুণ্ডুলিতে, এবং ধোঁয়ার কুণ্ডুলিটা একটা মানুষের থেকে উঁচু একটা কুণ্ডুলি হয়ে গেল, এবং সেটা পাক খেতে খেতে তার ফসলের মাঠের উপর দিয়ে তার দিকে আসতেছে। তো বোরহান মিয়ার আর সাহস হলো না, তিনি দোয়া পড়তে পড়তে দৌড় দিলেন। তিনি দৌড়াচ্ছেন, তিনি দেখতেছেন তার পেছনে বাতাসের মতো ওই কুণ্ডুলি ছুটে আসতেছে, একটা কালো কুণ্ডুলি এরকম। তিনি দৌড়াইতে দৌড়াইতে তার যে নতুন করা ঘর সেখানে তিনি যে ঢুকলেন, ঢুকে দরজা বন্ধ করে তিনি দোয়া পড়া শুরু করলেন। এখানে তিনি যখন ঘর করছিলেন তখন তিনি কিন্তু এখানে দোয়া দুরুদ পড়াইছিলেন, তিনি তো নামাজ কালাম পড়তেন, তো দোয়া দুরুদ পড়াইছিলেন। তো তিনি দেখলেন তার ঘরের আশপাশ দিয়ে মনে হচ্ছে একটা, মানে ঝড় গেলে যেভাবে হয় সেরকম চলতেছে, মনে হচ্ছে তার যে বেড়ার দেয়াল সেটা পটপট পটপট করতেছে, তার যে ছোনেরই ছাদ এটা উড়ে যাবে এরকম লাগতেছে, মানে শোঁ শোঁ শব্দ শুনতেছেন তিনি এরকম। তো ভয় পাইছেন বোরহান মিয়া, সিরিয়াসলি ভয় পাইছেন। তিনি চুপচাপ তার ঘরের যে মেঝে করছেন সেই মেঝের উপর বসে আছেন। যে মেঝেটা তিনি তৈরি করছিলেন যে বাঁশের একরকম এরকম, যেটাকে মাচান বলে ওইরকম ভাবে, মানে একটার সাথে একটা বাঁশের ফালি ফেলে, তো সেটার উপরে তিনি চুপচাপ বসে আছেন ধরে এবং দোয়া পড়তেছেন। সারা ঘর অন্ধকার, তার হারিকেন নিভে গেছে অনেক আগেই, এবং এরকম তাণ্ডব তার ঘরের আশপাশ দিয়ে চললো, ভয়ঙ্কর তাণ্ডব। তো তিনি মানে চুপচাপ মানে পড়ে রইলেন। একটা সময় কখন যে রাতটা পার হয়েছে এবং আজান দিছে, তখন তার মানে হুঁশ ফিরল আজানের শব্দ কানে আসার পর। তো তিনি উঠলেন, উঠে তিনি বেরোইছেন, বের হয়ে বারান্দায় আসলেন। তার ঘরের থেকে বের হয়ে একটা ছোট্ট মানে বারান্দার মতো করছিলেন, ওখানে এসে দেখতেছেন যে তার ফসলের মাঠ পুরো শেষ, পুরো তার যেখানে ফসল করছিলেন ওইটাকে এলোমেলো একদম করে মনে মাটির সাথে মিশাই দিছে কেউ, এরকম একটা অবস্থা। আর তার এই পাশে, মানে তার যে ঘর করছিলেন, তার বা পাশের একটা ঘর করছিলেন, সেই ঘরের পাশের যে উপরের যে ছাউনি সেটার অর্ধেক নাই, সেটা উড়ায় ফেলছে কেউ, মনে ঝড়ে উড়াই নিয়ে যায় যেরকম সেরকম। তো বোরহান মিয়ার কান্না আসলো, একেবারে কান্না আসলো, কারণ ওই ঘরের বানানোর টাকা তার মালিক তাকে দিয়েছে, কিন্তু ওই পাশেরটা তো দেয় নাই। তো তিনি ওইখানে হেঁটে হেঁটে গেলেন, তখন কিন্তু মানে এই আজান দিয়ে দিছে, আলো ফুটতেছে এরকম সময়। তো তিনি ওইখানে হেঁটে হেঁটে তার ফসলের মাঠে গেলেন, যে তিনি দেখতেছেন এবং তার চোখ দিয়ে পানি পড়তেছে এরকম। তো তিনি হাঁটতে হাঁটতে একদম কর্নারে যখন চলে গেলেন, তখন দেখলেন কোত্থেকে জানি একটা কুকুর দৌড় দিয়ে আসলো। সেই কুকুরটা, তিনি দ্রুত মুভ করে সরতে পারেন নাই, এই সময় তাকে একটা কামড় দিল তার পায়ে।
কামড় দিয়ে কুকুরটা দৌড়ায় চলে গেল। তিনি মানে কামড়ের চোটে এত ব্যথা পেয়েছেন, তিনি তাকায় দেখলেন যে দৌড়ায় যে ওই যে পানি, নদীর পানির মধ্যে পড়লো কুকুরটা, আর মনে হলো পানিতে ডুব দিয়ে চলে গেল। তো বোরহান মিয়া ওই ব্যথা নিয়ে, সেই পা নিয়ে কোনো মতে তিনি হ্যাঁচড়াইতে তিনি দেখলেন যখন রক্ত পড়তেছে, তিনি আসলেন, এসে তার ঘরে বসলেন। বসে তিনি চেষ্টা করলেন ওই টুকিটাকি পানি ঢালতে, তার যা মানে বাসায় যা চিকিৎসা করার ছিল করতে, তো লাভ হচ্ছে না, ওখান থেকে রক্ত বেরোতেছে। আর তিনি কোনো মতে একটা কাপড় দিয়ে পাটাকে বাঁধলেন পেঁচায়, আর চিন্তা করছেন নড়বেন কেমনে। তো দেখলেন যে একটু পরে যখন আলো ফুটছে, তখন দেখলেন যে মানুষ আসতেছে ফসলের মাঠে। তো তিনি চিৎকার করে ডাকা শুরু করলেন তার ওই জানলা দিয়ে। তো কয়েকজন আসলো, এসে তাকে বললো কি হয়েছে। তিনি বললেন যে তোমার বাড়ির এই অবস্থা কেন, ঘর তো একদম শেষ, ফসলও তো শেষ, তোমাদের মানা করছিলাম, এই অবস্থা কেন। তো মানে আরেকজন বয়স্ক লোক বোরহান মিয়ার মতো, তো তিনি বললেন যে আমার আগে আমার একটু কুত্তা কামড় দিছে এখানে। বলে কুত্তা কামড় দিছে? তো তাকে দেখলো, দেখে বলে আরে কি অবস্থা, এরকম এত বড় কুত্তার কামড় হয় নাকি? তো বোরহান মিয়াকে তারা নিয়ে গেল, ওখানে নিয়ে যায়, সে বললো যে আমার মালিকের কাছে নিয়ে যাও। তো নিয়ে গেল তার মালিকের ওইখানে। তো তার মালিক দেখে তো বললো যে ভয়ঙ্কর অবস্থা, সাথে সাথে তাকে ওখান থেকে তাদের মালিকের গাড়ি ছিল, সেটাতে করে তাকে ওখানকার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করলো, লোক পাঠাই দিল সাথে বলার। তো যাই হোক, তার চিকিৎসা হলো বোরহান মিয়ার। তো ডাক্তার নাকি তাকে সব রকমের ওই যে ইঞ্জেকশন যেগুলো হয় কুকুরের কামড়ের জন্য, যেসব ইঞ্জেকশন দেয় রেবিস বা ইত্যাদির, সেগুলো দিছে। তো দেওয়ার পরও তাকে বলছে যে এরকম আমি দেখি নাই। ডাক্তার বলছে এত বড় কুকুরের মুখ হয় না, বা আমার পরিচিত ডাক্তারের জানা মতো, ডাক্তার অনেক কিছু তো তিনি চিকিৎসা করেন, বলে আমার পরিচিত এরকম প্রাণীর এরকম আমি দেখি নাই কামড়ের দাগ। এত বড় কুকুর থেকে, বিদেশি যে বড় বড় কুকুর আছে সেগুলোর তো এত বড় কামড় হয় না। তো বোরহান মিয়া বলে, সব ঘটনা বলে, সে ডাক্তারকেও বলে যে এরকম দেখছে। তো ডাক্তার বলে যে ওইটা আপনার ভ্রম, আপনি হয়তো ঘুমান নাই সারা রাত, আপনি দেখছেন যে কুকুর পানিতে ডুব দিচ্ছে, কুকুর এরকম পানিতে ডুব দেয় না। আর কুকুর পানির নিচে থাকে নাকি, সে ডুব দিয়ে চলে যাবে? কি বলেন আপনি উল্টাপাল্টা কথা। আর পানির নিচ থেকে কোনো প্রাণী এসে আপনাকে কি কামড়াবে, এটা কেমন কথা, এই আর কি। আর তার পুরো ঘটনাটাও শুনে ডাক্তার তো চুপ করে থাকে। ডাক্তার সাহেব আর কিছু বলেন না, মানে তিনি ব্যাপারটা আসলে মেনে নিতে পারেন এই ডাক্তার সাহেব এই ঘটনা। তো বোরহান মিয়া যাকেই বলছে তার মালিক শুনে চুপ হয়ে গেছেন, তিনি গম্ভীর হয়ে গেছেন। তো পরবর্তীতে তিনি ওখানকার ধর্মীয় ব্যক্তি যাদের সাথে, যারা ওখানে আলেম ছিল, দু একজনকে বলছেন। তো তারা বলছে যে ওই জায়গায় মানে খারাপ জিনিস আছে, ওই জায়গাটাতে দেখো না, ওইখানে কেন ওইখানে মানুষ চাষ করতে যায় না, ওই জায়গাটা খারাপ জিনিস আছে। তো বোরহান মিয়া ওই জায়গা থেকে তার মুভ করেন নাই, তার হাঁটা চলা কষ্ট হইতো, তার পাটা মোটামুটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, তিনি নর্মালি চলতে পারতেন না। এবং রাতের বেলা তার যে পুরানো বাড়ি, তিনি তার ওই বাড়িতে থাকেন নাই, ওই ক্ষেতের পাশের বাড়িতে আর থাকেন নাই, তিনি যে আগের বাড়িতে ফিরে গেছিলেন। তার বাড়ির বাইরে বলে তাকে এসে কে ডাকতো, নাম ধরে ধরে ডাকতো যে বোরহান বাইরে আয়, বোরহান বাইরে আয়। তো তিনি ভয়ে যেতেন না। তো তিনি যখন নাকি এইগুলো তার মালিককে বলছিলেন, তার মালিক তাকে তার নিজের বাড়ির ওখানে পিছনে একটা ঘর ছিল, সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। তো বোরহান মিয়া ওখানে থাকতো, আর তিনি বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞেস করতেন, এই ঘটনা বলতেন তার এই জিনিসের। তো একবার একজন হুজুর তাকে বলেন ওই জায়গা সম্বন্ধে, তিনি অতীতের কিছু ঘটনা জানেন। হুজুর বলেন যে আপনি ওই জায়গাটায় যে ঘর করতে গেছেন, জায়গাটা আসলে ভালো না। ওই জায়গায় নদীর ওই জায়গাতে জিনদের একটা চলাফেরার পথ আছে, মানে ওই জায়গা দিয়ে ওই ফসলের মাঠের ওইখান দিয়ে চলাফেরা করে জিনরা, এবং ওইখানে 2 গোত্রের জিন চলাফেরা করে। এদের মধ্যে অনেক সময় সমস্যা হয়, সে সমস্যা হলে তারা ওখানে মারামারি করে, সমস্যা করে। তো এর জন্য ওইখানে প্রবলেম, ওই জায়গায় মানুষ করে না, মানে চাষাবাদ কেউ করে না। আর এরা এমনিও তো ওদের মধ্যে অনেকে আছে হিংসুট, বেশিরভাগই হলো মানে মানুষকে পছন্দ করে না। তো তারা এই মানুষের এখানে ফসলে মাঠটাট করা, এগুলা তারা ওখানে করে না, সমস্যা করে, ক্ষতি করে। আর আপনি বলছেন এদের মাঝখানে, হয়তো আপনাকে কিছু বলতো না, কামড়টা দিছে, আপনি ওই যে খোঁচা দিছেন, আপনার হাতের সরকি দিয়ে খোঁচা দিছেন, এর জন্য আপনাকে দিছে। তো ওই হুজুর নাকি তাকে আবার চিকিৎসা করেন। বোরহান মিয়ার তো পায়ে সমস্যা ছিল, তার এই ঘা নাকি শুকাইতো না ঠিক মতো, তো তাকে চিকিৎসা করেন হুজুর। আবার কিছু আয়ুর্বেদিক চিকিৎসা দেন, দোয়া দুরুদ পড়ে এখানে চিকিৎসা দেন, পড়া পানি আরো টুকিটাকি। তো আস্তে আস্তে একটা সময় বোরহান মিয়ার পায়ের ওইটা কত মানে ভালো হয়, কিন্তু তার পায়ে সমস্যা হতো, তার ব্যথা উঠতো মাঝে মাঝে। তো বোরহান মিয়ার যখন মারা যায়, তিনি নাকি বলছিলেন তাকে ওইখানেই তার ওই যেই তাকে তো ওই জমিটা দিয়ে দিছিল, তার মালিক লিখে পড়ে দিয়ে দিছিল, বলছিল ওইটার পাড়েই তাকে কবর দিতে। তো এবং তিনি নাকি তার মেয়ের জামাইদেরকে রিকোয়েস্ট করছিলেন যে তার তো কোনো ভিটা বাড়ি ছিল না নিজস্ব, বলছিল যেহেতু আমাকে আমার মালিক ওখানে ঘর করারই দিয়েছিল, জায়গা লিখে দিছে, তো তিনি তার মেয়েদেরকেই তো দিয়ে গেছেন সেগুলা, বলছে ওইখানে ওই ভিটাটাকে ওইখানে ঘর জানি একটা রাখে।
তো তার ইচ্ছা মতো তাকে ওখানে কবর দেওয়া হয়। আর তার ওই ঘরটা নাকি তার মেয়ের জামাইরা চেষ্টা করছিল অনেকদিন পর্যন্ত মেনটেন করে রাখতে, এর জন্যই নাকি ওখানে ইমরুল চৌধুরী দেখতে পারছে আর কি তাদের গ্রামে যে ওইখানে একটা ঘর আছে, এবং ওইখানে কেউ সাহস করে যায় না, ওখানে কেউ সাহস করে যে বসে না। ইমরুল যদিও গেছে, ওই ঘরে ঢুকে নাই, আশপাশ দিয়ে ঘুরছে, জমিটা দেখছে, তো বেশ বড় বড় ঘাস, এবং মানে অবাক কাণ্ড, সে জানে না, ইমরুল জানে না যে ওই ঘাসের মধ্যে কি এখনো এরকম বড় কিছু এসে মারামারি করে কিনা বা ঘাসগুলোকে নষ্ট করে ফেলে কিনা, ওইখানে সে জানে না। বাট জায়গাটা নাকি দেখতে এমনি ভয়ের, ওইখানে নাকি ওই সাইডটাতে নাকি কেউ যায় না, মানে নদীর ওই কোনা দিয়ে কেউ আর যায় না। এতটুকু ইমরুলও দেখছে। আর এই বোরহান মিয়ার ঘটনা 80 দশকের ঘটনা। তো এই ছিল ইমরুল চৌধুরী শেয়ার করা ঘটনা। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ঘটনাটি কিন্তু মাহিদ শুনেছে তার খালুর কাছ থেকে। আর তার খালুর যে বাড়িটা, এটা কিন্তু চাঁদপুর জেলার হাইমচরে, একদম প্রত্যন্ত এলাকায়। সেখানে এখনো কিন্তু অনেক জায়গায় ইলেকট্রিসিটি আসেনি। ঘটনাটি যেখানে ঘটে তখন কিন্তু এখনকার মতো এরকম এত লোকবসতি বা এত মানুষজনের উপস্থিতি, এত জনসমাগম তখন তো ছিল না। কারণ এই সময়টা মুক্তিযুদ্ধের ইমিডিয়েট আগে, অনেক আগে না, ইমিডিয়েট আগে, হয়তো বা 1968, 69, 70 এরকম সাল হতে পারে। এক্সাক্ট সালটা আসলে জানা যায় নাই। আর এই ঘটনার সাথে সম্পর্কযুক্ত যে ব্যক্তিবর্গরা রয়েছেন আর কি, তাদের একজনের নাম জানা যায়, অন্যদের নাম জানা যায় না। ওই গ্রামের একজন দিন মজুর, যার নাম হচ্ছে সোলেমান। এই সোলেমান, তার বয়স ওই সময় ছিল 30 কি 32 বছর। বিয়ে শাদী করেছেন, ছোট্ট একটা বাচ্চা রয়েছে, বাচ্চার বয়স 3 মাস কি 4 মাস, ছেলে সন্তান আর কি। তো সোলেমান সাধারণত দিনমজুর ছিলেন, যখন যেখানে কাজ পেতেন সেখানেই কাজ করতে যেতেন। অনেক সময় দূরে দূরেও কাজ করতে হতো। তবে দূরে দূরে কাজ করতে যাওয়া মানে এই না যে বাসা থেকে বেশ কিছুদিনের জন্য চলে যেতেন, বিষয়টা এরকম না। যখন দূরে কাজ পড়তো, কাজ শেষ করে আবার বাড়িতেই ফেরত আসতেন। তখন আসতে আসতে অনেক রাত হয়ে যেত। তো এমনই এক রাতের বেলা সোলেমান ফিরছিলেন। তখন কিন্তু যে মানে শীতকাল এটা বলা যায় না। সোলেমান যে রাতে ফিরছিলেন, ওই রাতে যে পূর্ণিমা ছিল বা অনেক আলোকিত ছিল চতুর্দিকে, এটাও আসলে বলা যায় না। মোটামুটি চাঁদের আলো ছিল আর কি, এতটুকুই বলা যায়। তো সোলেমান বাড়ির দিকে ফিরছিলেন। তো সোলেমানের বাড়িতে ফেরার যে পথটা, সে যেই গ্রামে বসবাস করত, অন্য যে গ্রামে গিয়েছিল সেই গ্রাম থেকে আসার যে পথ, এই পথের একটা জায়গাতে, বিশেষ করে সে যখন বাড়ির কাছাকাছি চলে আসবে, হয়তো বা আধা কিলোমিটার বাকি আছে, তখন থেকেই কিন্তু যে মেঠো পথটা শুরু হয়েছে, এই মেঠো পথের দুধারেই বেশ কিছু ডোবা দেখা যায়। এই ডোবাগুলো মানুষ ওভাবে ব্যবহার করতো না। দেখা যাচ্ছে যে তাদের ময়লা আবর্জনা বা বিভিন্ন জিনিসগুলো ওখানে ফেলে দিত। তো ওই ডোবাতে মাছও আসলে ওভাবে পাওয়া যেত না, পানিটাও বিষাক্ত হয়ে গিয়েছিল, কারণ মানুষ এমন কিছু জিনিস ওখানে ফেলতো, ওখানে আসলে মাছ বাঁচতে পারার কথা নয়। আর ডোবাগুলো পার হবার পর একটা বাগান পড়ে, পরিত্যক্ত বাগান না, আবার নির্দিষ্ট কোনো গাছের বাগান না, যেমন আম বাগান বা কাঁঠাল বাগান এরকম কিছু না, বেশ কিছু গাছপালা রয়েছে আর কি। তো এই বাগানটা পার হবার পর 1-2 মিনিট হাঁটলে হচ্ছে এই সোলেমান সাহেবের বাসা। তো উনি যখন রাস্তা দিয়ে এগিয়ে আসছেন, ওই ডোবাগুলো পার হয়েছেন, বাগানের কাছাকাছি যখন এসেছেন, তখন মনে হলো এই ডোবা এবং বাগানের সংযোগ স্থল থেকে কোন একটা খচর-মচর শব্দ আসছে। অনেক সময় দেখা যায় যে আমরা যদি পাটখড়ি ভাঙি, একসাথে 3-4টা শুকনো পাটখড়ি ভাঙি, তখন কিরকম শব্দ হয়, ওই রকম শব্দ আসছে। শব্দ যে একবার এসে থেমে গেছে বিষয়টা এরকম না, বারবার আসছে। এই সোলেমান সাহেব, উনি তো আসলে দিনমজুর ছিলেন, বেশ সুঠামদেহী ছিলেন, খেটে খাওয়া মানুষ, তো শরীর শক্তিও বেশি ছিল, সাহসও বেশি ছিল। উনি চিন্তা করেন কি ব্যাপার, এই শব্দ আসে কোত্থেকে, একটু দেখতে হয়। ছোটবেলা থেকেই তার মধ্যে কিন্তু আবার কৌতূহলী স্বভাব যেটা, এটা কিন্তু বেশি ছিল। তো সোলেমান সাহেব সে চিন্তা করলেন যে যাই একটু দেখে আসি। তো শব্দের উৎস ধরে আস্তে 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 উনি হাঁটতে শুরু করলেন। বেশিক্ষণ হাঁটতে হয়নি, 15-20 সেকেন্ড হাঁটতে হয়েছে।
এরপরেই কিন্তু ওনার দৃষ্টিতে একটা অদ্ভুত জিনিস ধরা দেয়। উনি দেখতে পান যে একটা মানুষ, দূর থেকে বোঝা যাচ্ছে তার চুলগুলো বেশ বড় বড় কিন্তু উস্কো খুস্কো, এদিক ওদিক, আবার কিছু চুল মনে হচ্ছে উপরের দিকে উঠে আছে। অনেক সময় মানুষ চুলে জেল করে উপর দিকে উঠিয়ে দেয় না, মনে হচ্ছে ওরকম কিছু চুল রয়েছে। তো ওখানেও তো হালকা পাতলা চাঁদের আলো পড়ছিল, ওই জায়গাটা যে ঘুটঘুটে অন্ধকার ছিল বিষয়টা এরকম না। ওই লোকটা উল্টো দিকে ঘুরে বসে কি যেন করছে, আর সে এমন ভাবে বসে আছে, সে মাটির উপর একদম সরাসরি বসে নাই, দুই হাঁটু ভাঁজ করে ওভাবে বসে আছে আর কি, যেভাবে আমরা মাঝে মাঝে বসি। তখন এই জায়গা থেকেই হচ্ছে শব্দটা যে আসছে, এটা এই সুলেমান সাহেব বুঝতে পারেন ভালো মতোই। চিন্তা করেন জিনিসটা কি, কোন চোর নাকি, নাকি অন্য কিছু। অন্য কিছু বলতে উনি বুঝতে চেয়েছেন যে হয়তোবা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, বা ডাকাতি করে এসে এখানে ভাগ বাটোয়ারা করছে, ডাকাতির মালগুলো আলাদা করছে। তো এরকম চিন্তা করেছেন উনি। তখনও ওই অবয়বটা থেকে মোটামুটি 30 হাত কি 35 হাত, মানে এরকম একটা আনুমানিক বলা চলে যে এতটুকু দূরত্বে আছেন। ওই সময় ডাক দেয়, এই কে রে ওখানে, এই বেটা কি করিস এখানে এত রাত্রে, এরকম করে যখন জাস্ট একবার ডাক দিয়েছেন, আর সাথে সাথে ওই অবয়বটা এই সুলেমান সাহেবের দিকে ঘুরে তাকায়। যখনই ঘুরে তাকিয়েছে, সুলেমান সাহেব দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। রাতের বেলা কুকুর বিড়ালের চোখ যেভাবে জ্বলে, মনে হচ্ছে এই অবয়বটার চোখ দুটো ওভাবে জ্বলছে। চোখ দুটো কিন্তু গোল গোল, কিন্তু এত বড় না যে আমরা বলি না যে টেনিস বলের মতো বড় বড়, ওরকম না, চোখ দুটো গোল গোল কিন্তু জ্বলছে। আর এই অবয়বটার দাঁতগুলো খুবই সাদা, খুবই সাদা। দাঁতগুলো যে সুচালো এটা না, সুচালো দাঁত না, মানুষের যেরকম দাঁত ওই রকমই, তবে এই দাঁতগুলো অনেক বড় বড়। আর একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, মানুষের যেই মুখ থাকে, এই মুখের ভেতরে তো দাঁতগুলো থাকে, আমরা হা করলে তখন দাঁতগুলো দেখা যায়, কিন্তু মনে হচ্ছে যে এই অবয়বটার কোনো ঠোঁট নেই, দাঁতের মাড়িগুলো সরাসরি দেখা যাচ্ছে, দাঁতগুলো অনেক বড় বড়, আর দাঁতের ফাঁকা দিয়ে, অর্থাৎ মনে হচ্ছে যে এই জিনিসটা কোনো কিছু কামড়ে ধরে রেখেছে। কি জিনিস ধরে রেখে জিনিসটা অদ্ভুত ভাবে গর্জন করে ওঠে। অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কুকুর শুয়ে আছে, ঘুমাচ্ছে, হঠাৎ করে কুকুর ব্যথা পেল, তখন কুকুর কিভাবে খ্যাক করে ওঠে বা গর্জন করে ওঠে, ঘেউ করে ওঠে, মনে হচ্ছে ওইভাবে একটা অদ্ভুত এবং ভয়ঙ্কর ভাবে সে গর্জন করে উঠল। যখনই এরকমটা করে উঠেছে, তখনই কিন্তু এই সুলেমান সাহেব উল্টো দিকে ঘুরে দিয়েছেন দৌড়। ওরে বাবা রে, মারে কি দেখলাম রে, এই বলে দিয়েছেন দৌড়। তো দৌড়ে বাড়িতে চলে আসেন, ওই বাগান পার হয়ে বাড়িতে চলে আসেন। এই পর্যন্ত আসতে কিন্তু কোনো ভয়ের ঘটনা ঘটেনি। পেছন পেছন যে কোনো ধূপধাপ শব্দ হবে, তার পেছন পেছন কেউ আসছে, এমনটা মনে হয়নি। এক দৌড়ে বাড়িতে চলে আসছেন। বাড়িতে এসে যে অজ্ঞান হয়ে পড়ে যাবেন বিষয়টা তা না, ওই বাড়িতে এসে সবাইকে ডাকাডাকি করছেন যে এই সবাই বের হও, আমি তো ভয়ঙ্কর একটা জিনিস দেখছি, আমি খুব ভয় পাইছি। তখন বাড়ির লোকজন তো বের হয়ে আসছে। বাড়ির লোকজন বলতে ওই সময় তার বাড়ির সদস্য খুব বেশি ছিল তা না, তার একদম একটা শিশু সন্তান, 3-4 মাস বয়স হবে বড় জোর, তার স্ত্রী আর তার মা ছিল, বাবা ছিল, তো এনারাই ছিলেন আর কি। তো তারা আসেন, বলেন কি হয়েছে, উনি সব ঘটনা খুলে বলেন, খুব হাঁপাচ্ছিলেন আর কি। তখন গ্রামীণ যে চিকিৎসা আর কি, এরকম ভয় পেলে উষ্ণ পানি দিয়ে, অর্থাৎ গরম পানি দিয়ে গোসল করিয়ে দেয়া, তারপর দেখা যাচ্ছে লোহা দা বা বটি এটা গরম করে এটার একটা পানি খাওয়ানো, তো এরকম যে ট্রিটমেন্টগুলো এটা ওনাকে করানো হয়। করানোর পর এরপর উনি ঘরে যান। ঘরে যাবার পর স্বাভাবিকভাবে উনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন। সকালে যে ওনার জ্বর টর হয়েছে বিষয়টা এরকম না, উনি স্বাভাবিক, কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। ধারণা করেছিলেন যে ঘটনাটা মনে হয় এখানেই শেষ, কিন্তু কে জানতো এই ঘটনার রেশ আর অনেক দূর যাবে। তো ওই দিনটা কিন্তু ওভাবেই চলে যাচ্ছে। এই তুমি একটু বাচ্চাটাকে ধরো, আমার হাতে একটা কাজ আছে, এটা একটু দ্রুত শেষ করি। তখন সুলেমান সাহেব বলতেছে যে বাচ্চাটাকে উঠানের উপরে একটা পাটি বা মাদুর বিছিয়ে শুইয়ে দাও, আমারও তো একটা কাজ আছে, মাঠ থেকে তো গরু আনতে যেতে হবে, সন্ধ্যা লেগে যাচ্ছে।
তখন এই সোলেমান সাহেবের ওয়াইফ কি করলেন, ওনার বাচ্চাটাকে ওই উঠোনের উপরে একটা মাদুরের উপরে শুইয়ে দেন। তো সোলেমান সাহেব উনি গরু আনতে মাঠের দিকে চলে যাচ্ছেন। মাঠটা যে ওনার বাসা থেকে অনেক দূরে বিষয়টা এরকমও না, কাছাকাছি জায়গা। তবে ওনার বাসার সামনে বিস্তীর্ণ জায়গা জুড়ে ধান ক্ষেত রয়েছে, ধানগুলো পেকে গেছে, বড় বড় হয়েছে ধান, হয়তো অল্প কিছুদিনের মধ্যেই ধানগুলো কাটা শুরু হবে এমন একটা অবস্থা। তো ওনার ওয়াইফ উনি ওনার কাজ করছেন, মাঝে মাঝে বাচ্চাটার দিকে তাকিয়ে দেখছেন। 3-4 মাস বয়স তো বাচ্চা তো আসলে ওভাবেই শুয়ে আছে, সে নিজের মতো করে হাত পা ছোড়াছুড়ি করছে আর কি। সে তো আর হামাগুড়ি দিয়ে ডানে বায়ে সামনে পিছনে যেতে পারছে না, ওভাবেই শুয়ে আছে। ওই বাড়িতে কিন্তু কোনো কুকুর বা শিয়ালের উপদ্রব ওভাবে ছিল না যে এরা এসে বাচ্চাকে আক্রমণ করতে পারে। কাজ করছেন ওনার স্ত্রী আর কি, কাজ করতে করতে হঠাৎ করে ওনার কাছে মনে হলো কোন একটা শব্দ হলো, ধূপধাপ একটা শব্দ, মানুষ যদি খুব জোরে দৌড়ে মাটির উপর দিয়ে আসা যাওয়া করে একটা শব্দ হয় না, ওই রকম। তখন অবশ্য উনি কাজ করতে করতে বাসার একটা সাইডে, মানে উঠোনের একটা এমন একটা সাইড, ওই পাশে পুকুর রয়েছে, কিছু গাছপালা রয়েছে, ওই সাইডে চলে গেছেন। খুব দ্রুতই কাজ করছেন, তখনও কিন্তু চারদিকে আলোকিত, মানে মাগরিবের আজান তখনও দেয়নি, দেবে দেবে ভাব, এমন একটা অবস্থা। তখন উনি কি মনে করে তাকিয়ে দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। একটা কালো কুচকুচে অবয়ব, চুলগুলো বেশ বড় বড়, খুবই উস্কো খুস্কো চুল, দেখে মনে হচ্ছে পাগল। তার চোখ দুটো গোল গোল, আমাদের চোখ কিন্তু গোল ঠিক আছে, কিন্তু আমাদের চোখের উপরে যে চামড়াটা থাকে, যেটার সাথে আমাদের চোখের পাপড়ি থাকে, এটা কিন্তু অন্যরকম, নৌকার মতো, যার কারণে আমাদের যে মেইন যে চোখটা, এটা কিন্তু আমরা বুঝতে পারি না, আমাদের চোখটা দেখতে সুন্দর লাগে। উনি দেখেন চোখ দুটো গোল গোল, তবে বড় বড় না, আর এটা তো খুবই কুচকুচে কালো। তার থেকেও ভয়ঙ্কর বিষয় হচ্ছে এর দাঁতগুলো মানুষের মতো হলেও অস্বাভাবিক রকমের সাদা ধবধবে, আর দাঁতের 2 পাটি বেরিয়ে আছে, অর্থাৎ মনে হচ্ছে দাঁতের উপরে যেই ঠোঁট থাকে, চামড়া থাকে আমাদের মানুষের, এটা নাই। এই জিনিসটা কি করেছে, এক হাতে ওই বাচ্চাটাকে ধরেছে। বাচ্চাটাকে ধরেছে কিভাবে, বাচ্চাটা 2 পা ধরে মাথাটা নিচু করে ধরে রেখেছে। এরপর কি করেছে, সে দৌড় দিয়েছে। দৌড় কিন্তু মানুষের মতো দেয়নি, দৌড় দিয়েছে কুকুর বিড়াল যেভাবে দৌড় দেয় ওইভাবে, কিন্তু এক হাতে বাচ্চাটাকে ধরে 2 পা এক হাত দিয়ে দৌড়ে চলে যাচ্ছে ধান ক্ষেতের দিকে। উনি যখন এটা দেখেছেন প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়েছেন। যখন জোরে চিৎকার দিয়েছেন তখন দেখা গেল যে এর দৌড়ের গতি আরো বেড়ে গেল, এবং এমন গতিতে দৌড়েছে কোনো মানুষ এভাবে দৌড়াতে পারেই না। ওই সময় কিন্তু আল্লাহর কি ইচ্ছা, এই যে সুলেমান সাহেব উনি কিন্তু গরু নিয়ে ফিরছিলেন, তবে ওনার সামনে দিয়ে যখন দৌড়ে চলে গেল, উনি তো ঘটনার আকস্মিকতায় বুঝতে পারেননি যে ঘটনাটা কি হলো। ওনার ওয়াইফ বলে যে এই দেখো দেখো আমার বাচ্চা নিয়ে চলে গেল। তখন সুলেমান সাহেব তাকিয়ে দেখেন ওই জিনিসটা ওই ধান ক্ষেতের ভিতরে ঢুকে গেছে। এই জিনিসটা এমন ভাবে ছুটছে, যেহেতু ধান গাছগুলো বড় বড় ছিল, যেদিক দিয়ে যাচ্ছে ওই দিককার ধানগুলো বেঁকে যাচ্ছে, নড়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এই দিক দিয়ে ছুটছে, এবং এই ছোটার গতিটা খুবই মারাত্মক মারাত্মক গতিতে ছুটে যাচ্ছে। আর ছুটে যাওয়ার পর মনে হলো ওই যে যেই ঝোপ জঙ্গলের দিক, যেটা ওই যে বাগান বা জঙ্গল, তার পাশে ডোবা, মনে হলো ওই দিকটাতে চলে গেল। উনি যখন এটা দেখেছেন, উনি তো আসলে কিভাবে এত জোরে দৌড়াবেন, উনি তাড়াতাড়ি করে আশপাশ থেকে লোকজন ডাকলেন। লোকজন ডাকার পর বললেন যে এই ঘটনা। এদিকে ওনার স্ত্রী তো বারবার মূর্ছা যাচ্ছেন নিজের সন্তানের কথা চিন্তা করে, চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটলো। লোকজন তখন বললো যে আরে মিয়া, তুমি সেদিন রাত্রে একটা জিনিস দেখছো, সকালে আমরা তো সবাই জানলাম, কেন তুমি ওই জিনিসটার দিকে ওইভাবে যেতে গেলা? নিশ্চয়ই এই জিনিসটা পিছু পিছু তোমার বাড়িতে চলে আসছিল, এখন তো তোমার বাচ্চার উপর আঘাত করেছে, এখন কথা বাড়িয়ে লাভ নাই, তাড়াতাড়ি চলো বাচ্চাটাকে খুঁজতে যাই। তুমি যেই জায়গাতে দেখছিলাম মনে হচ্ছে ওইখানেই ওই জিনিসটার আস্তানা রয়েছে, ওই দিকটাতে যাই। তখন তো আসলে অন্ধকার হয়নি ওভাবে, লোকজন তাড়াতাড়ি ওই দিকটাতে যেতে থাকলেন। আসলে তাদের ধারণাটাই ঠিক ছিল। ঠিক ওই জায়গাতে গিয়েই ওই বাচ্চাটিকে পাওয়া গেল, যেই জায়গাতে এই সুলেমান সাহেব প্রথম ওই অবয়বটাকে দেখেছিলেন। ওখানে যাওয়ার পর ওই বাচ্চাটাকে কিন্তু জীবিত অবস্থায় পাওয়া যায়নি,
মৃত অবস্থায় পাওয়া গেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই বাচ্চাটার শরীর ছিন্ন ভিন্ন অবস্থায় ছিল, যেটা কারো পক্ষেই সহ্য করার মতো না। মাথা একদিকে, 2 হাত 2 পা একদিকে। তো আরো ব্যাপার হচ্ছে যে বাচ্চাটার শরীরের ভিতরে থাকা যে অর্গানগুলো মনে হচ্ছে খেয়ে ফেলেছে। এই দৃশ্য দেখে কোনো বাবা কি সইতে পারেন? পারে না। এই দৃশ্য সেই মা কিভাবে দেখবেন? ছোট্ট ফুটফুট একটা সন্তান হাত পা ছোটাছুটি করে বা ছোড়াছুড়ি করে খেলছিল একটু আগেই এই উঠানের উপরে। সন্ধ্যা কিন্তু গিয়ে রাতও হয়নি, এর মধ্যেই ঘটনা ঘটে গেল। পুরো এলাকাতে ভয়, আতঙ্ক আর শোকের ছায়া নেমে এলো যে এ কি হলো, এ কি জিনিস আসলো। এদিকে ওই বাচ্চাটাকে দাফন কাফন করা হলো। এই ঘটনা ঘটে যাবার 1-1.5 মাস বা ম্যাক্সিমাম 2 মাসের মধ্যে কিন্তু এই জিনিসটাকে বা এই অভাবটাকে আর কেউ দেখেনি। সবাই ধারণা করেছিল যে এই সোলেমান এই জিনিসটা দেখেছে, তার সাথে সাথে এসেছে, এর উপর প্রতিশোধ নিয়েছে, ঘটনা শেষ। কিন্তু ঘটনাটা এখানে শেষ হলো না, ঘটনা তো আরো রয়েছে। এই ঘটনার এই যে এরকম একটা অ্যাপ্রক্সিমেট সময় ম্যাক্সিমাম 2 মাসের মতো হতে পারে। এক রাতে ওই গ্রামেরই আর একজন দিনমজুর, ওনাদের ঘরগুলো ছিল এরকম যে উপরে টিন, চতুর্দিকে পাটখড়ির বেড়া। আর পাটখড়ির বেড়া যেই ঘরগুলোতে থাকে অনেক সময় দেখা যায় যে সবাই যে কাঠের দরজা লাগান, বিষয়টা এরকম না, ওই পাটখড়ি দিয়েই দরজা তৈরি করা হয়। ওই দরজাগুলো এক পাশে টেনে, মানে এটা দেখা যাচ্ছে যে টানতে টানতে সরানো লাগে, আবার টানতে টানতে বন্ধ করা লাগে আর কি। মাটি ঘেঁষে এই দরজাগুলো আসলে থাকে। তো ওইরকম একটা ঘরের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ, তাদের শিশু সন্তানের বয়স 4 কি 5 মাস। বাচ্চাটা মাঝখানে আছে হাজব্যান্ড ওয়াইফের, 3 জনই ঘুমাচ্ছেন। ওই বাড়িতে কিন্তু এই 3 জনই সদস্য, অন্য কেউ নাই। রাত তখন আনুমানিক কয়টা বাজে এটা বলা মুশকিল, তখন হয়তো বা 2-2-2:30 আনুমানিক আর কি, এরকম একটা সময় হতে পারে। তো ওরা তো ঘুমিয়ে আছেন। হঠাৎ করে তাদের ওই পাটখড়ির যে দরজা, থপাস করে মনে হলো কেউ একটা শব্দ করলো। বিষয়টা এরকম যে ওই পাটখড়ির বেড়ার যে দরজা, এর উপর একটা লাঠি দিয়ে যদি জোরে করে আঘাত করা হয় কেমন শব্দ হয়, ওই রকম একটা ধপাস করে শব্দ হইল। যখন শব্দ হয়েছে তখন তো এই 2 জনেরই ঘুম ভেঙে গেছে, বাচ্চাও ঘুম থেকে উঠে গেছে। কারণ এ ধরনের শব্দ হলে সবারই তো ঘুম ভেঙে যায়, কি ছোট কি বড়। তখন সবাই দেখে একটা বিভৎস দৃশ্য। ওই দরজা খুলে একটা অবয়ব ঢুকেছে। তাদের ঘরের কোণে একদম টিমটিমে করে হারিকেন জ্বলছিল, যার কারণে ঘরের ভিতর একদম ঘুটঘুটে অন্ধকার ছিল। বিষয়টা এরকম না। তখন এই হাজবেন্ড ওয়াইফ দুজনেই দেখছেন যে একদম কালো কুচকুচে উস্কো খুস্কো চুলওয়ালা একটা অবয়ব ঢুকেছে। চোখ দুটো জ্বলছে, আর দাঁত দুটো বলতে 2 পাটি দাঁত অস্বাভাবিক রকমের সাদা বড় বড় দাঁত, দুটোর উপরে কোনো চামড়া নাই। ঠিক ওই যে আগের অবয়বটা, যেই অবয়বটার কথা গ্রামবাসী শুনেছিল, এই অবয়বটা ঘরে ঢুকেছে। ঘরে ঢুকে ওই বাচ্চার পায়ের উপরে হাত রেখে এক হেঁচকা টানে তার কাছে নিয়ে গেছে। এবং এই 2 জন কোনো কিছু বুঝে ওঠার আগেই, কারণ ঘটনার আকস্মিকতায় তারা তো আসলে বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে, তার কি স্বপ্ন দেখছে না কি হচ্ছে। বাচ্চাটাকে এক হেঁচকা টান দিয়ে কাছে নিয়েই আবার ওই ঘরের দরজা দিয়ে বেরিয়ে কোথায় যে চলে গেল, এরা বুঝে ওঠার আগেই এই জিনিসটা হাওয়া হয়ে গেছে। তারা তো চিৎকার চেঁচামেচি শুরু করেছে। ওই রাতে বাচ্চাটাকে তো নিয়ে গেছে। তখন সবাই বললো যে এর আগে তো সোলেমানের বাচ্চাটাকে এক জায়গায় পাওয়া গিয়েছে, চলো তাড়াতাড়ি ওখানে যাই, ওখানে হয়তো পাওয়া যাবে। ওই রাতের বেলাতেই সবাই ওখানে যায়, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ওখানে গিয়ে পাওয়াই যায়নি। নাই 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 তো নাই, ওই বাচ্চার হদিসই আর পরে পাওয়া যায় নাই, তার শরীরের কোনো অংশ বিশেষও পাওয়া যায়নি। এই বাচ্চাটাকে যে দাফন করবে সেই সুযোগও হয়নি। এই ঘটনা যখন ঘটল তখন তো এলাকার লোকজনের মধ্যে বেশ টনক নড়ল। সবাই চিন্তা করেছিলেন যে এই যে সোলেমান, উনি না হয় একটা জিনিস দেখেছিলেন, যার কারণে তার পিছু পিছু ওই জিনিসটা চলে এসেছিল, তার উপর প্রতিশোধ নিয়েছে, তার বাচ্চাটাকে নিয়ে গেছে। কিন্তু এখানে কি হলো?
এর বাচ্চাটাকে কেন নিল, এ তো দেখে নাই কিছু। তার মানে হচ্ছে এই গ্রামের বাচ্চার স্বাদ ও একবার পেয়ে গেছে, ও বারবার আসবে, বারবার আসবে। তখন ওই গ্রামের লোকজন যারা একটু মুরব্বী গোছের, মাতব্বর গোছের, সবাই যাকে মান্যগণ্য করে, এরকম কয়েকজন মিলে সিদ্ধান্ত নিলেন, বা সবাই মিলে তাদেরকে দায়িত্ব দিলেন যে আপনারা ভালো কোনো হুজুর খোঁজ করেন, আমরাও আমাদের জানা যদি কেউ থাকে আমরা বলবো আপনাদেরকে, আপনারা একটু দ্রুততার সাথে এটা সমাধানের চেষ্টা করেন। তো এই সমস্ত মুরব্বীদেরও তো পরিচিত বেশ কিছু হুজুর ছিল, কবিরাজ ছিল, তারাও তাদের মতো করে জানিয়েছিলেন। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই সমস্ত হুজুর কবিরাজ কেউই এই এন্টিটির কোনো সন্ধানই দিতে পারেনি। এটা যে আসলে কি, এটা কোন ধরনের জিন বা কোত্থেকে আসে, এই বিষয়ে কোনো তথ্যই দিতে পারেনি। এদিকে সেম ঘটনা আরো কয়েকটা ঘটে যায়, মানে একই রকম ভাবে, সেম ভাবে। আর এই জিনিসটা যে কখন নিয়ে যাবে, রাতে নিয়ে যাবে না দিনের বেলা নিয়ে যাবে, একটা ঘটনা কিন্তু দিনের বেলাতে এই ঘটেছে, ভর দুপুরে ঘটেছে, আর একটা ঘটনা সকালের দিকে ঘটেছে। তার মানে হচ্ছে এই জিনিসটা যে কোনো সময় আসতে পারে। আর যখন এই জিনিসটা আসে সেটা দৃশ্যমানই থাকে। একজন দেখেছে বিষয়টা এরকম না, আশেপাশে যারা থাকে তারাই দেখে এই জিনিসটাকে। এটা তো একটা বেশ ভয়ঙ্কর ব্যাপার। এটা অদৃশ্য হয়ে আসে না, দৃশ্যমান হয়ে আক্রমণ করে বসে। এর আক্রমণের কোনো সময় নেই, সময় জ্ঞান নাই, সে যে কোনো সময় চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এরকম একটা আতঙ্ক ওই গ্রামে ছড়িয়ে পড়ে। এদিকে এটা কোনো সমাধানও করা যাচ্ছিল না। এরপর দেখা গেল যে একজন হুজুরের সন্ধান পাওয়া গেল, বেশ দূরের একজন হুজুর। তার কাছে গিয়ে যখন এই বিষয়টা বিস্তারিত খুলে বলা হলো যে গ্রামে তো এই সমস্যা চলছে, তখন উনি বললেন যে এই ধরনের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো যতটুকু আমি বুঝতে পারছি সেটা হচ্ছে এই যে জিনগুলো, এগুলো হচ্ছে নরখাদক টাইপের জিন, এবং বাচ্চাদের মাংস, বাচ্চাদের কলিজা, নাড়ি ভুড়ি এদের নাকি খুবই পছন্দ। এই ধরনের জিনিসগুলো এমন যে এদেরকে হাজির করা যায় না। এরা কিন্তু ভালো করে কথাও বলতে পারে না। এরা সম্পূর্ণ ভিন্ন প্রজাতির। এরা গোষ্ঠীবদ্ধভাবে থাকে না বা দলবদ্ধভাবেও থাকে না যে দলীয় প্রধানের কাছে এই বিষয়ে কোনো বিচার দেয়া যাবে। এরা বিচ্ছিন্ন অবস্থায় থাকে। এরা এমন যে এদেরকে ডেকে নিয়ে এসে যে কোনো কিছু বলা যাবে যে কি হলে যাবে, তোকে একটা খাসি দিচ্ছি, গরু দিচ্ছি, চলে যা, বিষয়টা এরকম না। এদেরকে হাজিরও করা যায় না, এদেরকে কোনোভাবে বোঝানোও যায় না, এদের সাথে কমিউনিকেটও করা যায় না, অর্থাৎ যোগাযোগও করা যায় না। এরা খুবই একরোখা টাইপের, আর এরা অত্যন্ত শক্তিশালী টাইপেরও। শক্তিশালী না হলে কিন্তু সবার সামনে দিনের বেলাতে এরা দৃশ্যমান হতে পারে না। তাহলে বোঝা যাচ্ছে এরা কিরকম। এই কারণে এদের থেকে বাঁচার উপায় হলো গ্রামটাকেই বন্ধ করে দিতে হবে, কোনোভাবে যেন আসতে না পারে। তো এটা হচ্ছে ওই হুজুরের যেই পূর্বের অভিজ্ঞতা। উনি তো জীবনে বহু এই ধরনের সমস্যার সমাধান করেছেন। তো দেখা যাচ্ছে ওনার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে উনি বলেন। তখনও কিন্তু উনি এক্সাক্ট বলতে পারছিলেন না আসলে জিনিসটা কি। এরপর উনি খোঁজ খবর নেবেন, নিয়ে ওই গ্রামে যাবেন বলে জানিয়েছেন। ওনাদেরকে চলে যেতে বলেন যে আপনারা একটু সাবধানে থাকেন, সবাই দোয়া দুরুদ পরে শরীরে ফু দিবেন, বাচ্চাদের শরীরে ফু দিবেন, একটু সাবধানে বেশ কিছুদিন চলাচল করেন। আমি একটু এটার সমাধানের পথটা বুঝে নেই, আমি কিছু তথ্য সংগ্রহ করি, এরপর আপনাদের গ্রামে এসে ইনশাল্লাহ আমি সমাধান করব, আল্লাহ যদি চান। তো এটা বলে ওনাদেরকে বিদায় দেন। যে লোকজনগুলো গিয়েছিলেন আর কি, তারাও গ্রামবাসীদেরকে ডাকেন যে হুজুর এই কথা বলেছেন, সাবধানে থাকতে হবে। তো দেখা গেল যে হুজুর 3-4 দিন পরে আসেনি। 3-4 দিনের মধ্যে কিন্তু আর কোনো ঘটনা ঘটেনি। তো হুজুর যখন আসেন, হুজুর এসে বলেন যে এই যে জিনিসটা, এটা মূলত অন্য এলাকার, সে এই এলাকায় এসে আস্তানা গাড়েনি, অন্য এলাকা থেকে আসে। আর এই এলাকায় আসার কারণ হচ্ছে যে যেহেতু একজন দেখে ফেলেছে, তখন ও এই এলাকার বিভিন্ন বাড়ির উপরে নজর দিয়েছে। ওর দিকে একজন নজর দিয়েছে, ও এখন সব বাড়ির উপর নজর দিয়েছে। সুলেমান প্রথম নজর দিয়েছিল, তার সন্তানকে একদম খেয়ে ফেলেছে, তাও তো দেহাবশেষ পাওয়া গিয়েছে। অন্যদের ক্ষেত্রে কিন্তু কিছুই পাওয়া যায় নাই, ওনাকে একদম শেষ করে ফেলে। ও তখন নিয়ে গিয়ে, অর্থাৎ সুলেমানের বাচ্চাকে নিয়ে গিয়ে খাওয়া শুরু করেছে, তখন দেখেছে লোকজন আসছে।
তখনই ওই খাবার ফেলে চলে গিয়েছিল বলেই সুলেমানের বাচ্চাকে পাওয়া গিয়েছিল। অন্যদের বাচ্চার ক্ষেত্রে এমনটা হয় না, সে আয়েশ করে পুরো বডিটাই খেয়ে ফেলেছে। ওদের খাবার ধরন নাকি এরকম, ওরা কোনো কিছু অবশিষ্ট রাখে না, একদম শেষ করে ফেলে। শুধু তাই না, রক্ত যদি পড়ে থাকে সেটাও নাকি শেষ করে ফেলে, চেটে চেটেও খেয়ে ফেলে। কোনোভাবেই বোঝা যায় না যে এখানে এরকম কিছু হয়েছে। এই টাইপের ভয়ঙ্কর প্রজাতির জিন, এরা নরখাদক টাইপের জিন। তবে এরা কোন ধরনের নরখাদক এটা অবশ্য হুজুর বলেননি। দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ঘটনায় তো এই টাইপের জিনিসগুলোর কথা শুনি, তবে এটা যে আসলে এক্সাক্ট কোন প্রজাতির এটা হুজুর বলেননি। হুজুর যেটা করেন সেটা হচ্ছে যে ওই এরিয়াটাকে বন্ধ করে দেন, ভালো করে পুরো গ্রামটাকে বন্ধ করে দেন, মানুষদেরকে বেশ কিছু আমল করতে বলেন যে এইভাবে আমল করতে হবে। আর উনি এই জিনিসগুলো এলাকার চতুর্দিকে রুকিয়া করে বন্ধ করে দিয়ে গিয়েছিলেন, এইগুলো যেন নষ্ট না হয়, এগুলো যেন তুলে না ফেলে। তবে হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি কেউ না তোলে, এরপরে যদি সেটা নষ্ট কেউ করেও ফেলে কোনো কারণে, হয়তো বা লাঙ্গল দিয়ে চাষ দিয়েছে বা ট্র্যাক্টর চালিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, তাতে কোনো সমস্যা নেই। এটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা কোনোভাবেই আর তোলা যাবে না। এরপর দেখা গেল যে আল্লাহর রহমতে এই সমস্যা কমে আসলো। ওই জিনিসটাকে ওই এলাকায় আর দেখা যায়নি, ওই এলাকায় আর তাণ্ডবও চালাতে পারেনি। তবে পরবর্তীতে নিশ্চয়ই অন্য কোনো এলাকায় তাণ্ডব চালিয়েছে সে, আর এমন তাণ্ডব চালিয়েছে এর মেইন টার্গেটই থাকে ছোট শিশু বাচ্চারা। আমরা জানি না এটা আসলে ঠিক কোন ধরনের এন্টিটি হতে পারে, তবে এই ধরনের এন্টিটিগুলোর সাথে যদি একবার কেউ কানেক্টেড হয়ে যায় তাহলে ভয়ঙ্কর বিপদ নেমে আসে। এরা খুবই দুর্ধর্ষ, শক্তিশালী, আর এদের মধ্যে কোনো মায়া দয়া থাকে না। এদেরকে কোনোভাবেই কোনো কিছু দিয়ে বোঝানো সম্ভব না। এরা এভাবেই চলে, এরা এভাবেই নিজেদের জীবিকা খুঁজে নেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলার এই সৃষ্টি জগতে কত অদ্ভুত, কত ভয়ঙ্কর সৃষ্টি রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে উনি কোনো কিছুই অপ্রয়োজনে সৃষ্টি করেননি। এই যে অবয়বগুলো, এগুলো আসলে আল্লাহ তাআলা কি কারণে সৃষ্টি করেছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমরা হয়তোবা আমাদের যে স্বল্প জ্ঞান, এতে মনে হতেই পারে এরকম ক্ষতিকর প্রাণীগুলো আল্লাহ কেন সৃষ্টি করলেন। নিশ্চয়ই আল্লাহ তাআলার বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে, এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ ভালো জানেন। ধন্যবাদ জানাচ্ছি সৌমিত্র রয়কে, ধন্যবাদ জানাচ্ছি মাহিতকে এরকম একটি দুর্দান্ত ঘটনা আমাদেরকে উপহার দেবার জন্য। এই যে এন্টিটিটা, প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, একদম কালো কুচকুচে, যার দাঁতগুলো মানুষের মতো কিন্তু অনেক বড় বড়, সাদা ধবধবে, অন্ধকারের মধ্যেও মনে হচ্ছে দাঁতগুলো লাইটের মতো করে চলছে, আর চোখ দুটো ছোট ছোট গোল গোল। দাঁতের উপরে কোনো ঠোঁট নেই, কোনো চামড়া নেই, দুপাটি দাঁত বেরিয়েই থাকে। আর যখন দৌড়ায় 4 হাত পায়ে দৌড়ায়, দৌড়ের গতিটাও খুব মারাত্মক। আবার বসে মানুষের মতো, মাথায় চুলও রয়েছে উস্কো খুস্কো। কেমন ভয়ঙ্কর একটা অবয়ব হতে পারে। এই অবয়বটাকে যদি কেউ দিনের বেলাতেও দেখে তার কেমন লাগতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের হঠাৎ বিপদ আপদ থেকে, আমাদের সন্তানদেরকেও হেফাজত করুন, আমাদের সম্পদকেও হেফাজত করুন। আমাদের সাথে শেয়ার করেছেন অনিক মাহমুদ, উইসকনসিন, ইউনাইটেড স্টেটস থেকে, এবং তিনি তার বন্ধু র্যান্ডির মামা উইলিয়ামের একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটি আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি অনিকের পাঠানো ঘটনায়। 90-এর দশকের কথা। র্যান্ডির মামা উইলিয়াম তখন 19 বছর বয়স। 19 বছর বয়স মানে তিনি তার টিনেজ বয়সের একদম শেষ মাথায় আছেন, এবং তারা তখন নতুন বাড়িতে মুভ করেন। বাড়িটা ছিল শহরের একটা প্রান্ত এলাকায়, এবং যেখানে একটা লেক আছে, লেকের কাছেই তাদের কমিউনিটি। এই কমিউনিটির বিশেষ একটা ব্যাপার হচ্ছে কমিউনিটি খুব নির্জন এবং বেশ পুরনো। আর এই কমিউনিটির পাশেই, মানে কমিউনিটির যে রাস্তাটা, ওটা ছাড়িয়ে একটু সামনে গেলেই যে রাস্তাটা পড়ে সেটা হচ্ছে একটা পুরনো সেমিটারি রাস্তা। তো যাই হোক, সেই সেমিটারি মানে হচ্ছে কবরস্থান, পুরনো কবরস্থান, এবং এই কবরস্থানটা নাকি অনেক পুরনো, প্রায় 100 বছরেরও বেশি পুরনো। তো
যেহেতু উইলিয়ামদের বাসায় যাওয়ার পথটাই ওই রাস্তায়, উইলিয়ামদের প্রতিদিনই ওই রাস্তা মারানো পড়তো, কবরস্থানের সামনে দিয়ে যাওয়া পড়তো। আর উইলিয়াম মাঝে মাঝে তার বন্ধুদের নিয়ে যখন তার বাসায় আসতো বা তাদের এলাকায় আসতো, তো বন্ধুরাও অনেক কথা বলতো। তো যাই হোক, তার এক বন্ধু ওই কবরস্থান সম্বন্ধে তাকে অনেক কথা বলে যে এই কবরস্থানটা হন্টেড, এটার মধ্যে অনেকগুলো ঘটনা আছে যেগুলো হন্টেড ঘটনা, এইখানে কিন্তু রাত্রেবেলা উল্টাপাল্টা জিনিস ঘটে। উইলিয়াম, তুই কিন্তু কখনোই এদিক দিয়ে ঘোরাফেরা করবি না, মানে রাতের বেলা, তুই তো অনেক কিউরিয়াস মাইন্ড। উইলিয়াম একটু কিউরিয়াস মাইন্ড ছিল, যেটা হয় টিনেজ বয়সে থাকে। উইলিয়াম শুনতো বন্ধুদের কাছে, তো সেও মোটামুটি একটু ঘাটাঘাটি শুরু করে। তখনকার সময় ইন্টারনেট কেবল আসছে, এত ভাস্ট না, তারপর টুকিটাকি সে খোঁজ খবর নিয়ে মানুষের কাছ থেকে জানার চেষ্টা করে কবরস্থান সম্পর্কে। সে ওখানে শোনে যে এখানে নাকি বেশ স্পুকি ঘটনা ঘটে, এগুলো কিন্তু উইলিয়াম শুনে। তো শোনার পরে তার মধ্যে কিউরিয়াসিটি জন্ম নেয়। তো সে যেটা করে, প্রথম তার বাসার জানলা দিয়ে সে দেখতো, লেকটার দিকে তাকায় থাকতো, সামনে দূরের দিকে তাকায় থাকতো যে ওখানে কি আছে, হ্যাঁ মানে কিছু ঘটে কিনা। অনেক রাত এরকম গেছে, জানলা খুলে, তখন সামারের সময়, জানলা খুলে সে ওখানে বসে আছে, বাতাস আসতেছে তার ঘরে, খুব সুন্দর বাতাস, কিন্তু সে কিছুই দেখে না। কিন্তু মিস্টিক মনে হয়, কবরস্থানটা দূরে দেখলে মিস্টিক লাগে, অনেক টুমস্টোন আর অনেক কিছু। উইলিয়ামের বন্ধু বান্ধবরা অনেকেই তাকে বলে যে একদিন যাবি নাকি এখানে। তো উইলিয়াম তাদের কথায় সায় দেয় না, কারণ সে জানে তার বাসায় বিশাল সমস্যা হবে। তার বাবা এমনি তার উপরে মানে সবসময় চটে থাকে আর কি, তাকে যতটুকু পারে কাজকর্ম করাতে চেষ্টা করে তার বাবা, মানে উল্টাপাল্টাই ঘোরাঘুরি তার বাবার পছন্দ না। তো উইলিয়ামের তখন নতুন কলেজ লাইফ শুরু হয়েছে, সারাদিন পড়াশোনা, বেশ চাপ, পড়াশোনা করতে হয়। আর সপ্তাহে 3 দিন সে পার্ট টাইম কাজের জন্য অ্যাপ্লাই করে বিভিন্ন জায়গায়। তো বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করাতে তার একটা জায়গায় কাজ হয়ে যায়, সেটা হচ্ছে একটা ভিডিও ক্লাব, মানে যেখান থেকে মানুষ VHS DVD এগুলো ভাড়া নিত, গেমস এসব। তো ওখানে কাজ হয়ে যায় সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত, বেরোতে 11টা। তো উইলিয়াম ওখানে জয়েন করার পর তার বেশ ভালোই লাগে, কারণ সে ওখান থেকে বিভিন্ন মুভি টুভি ভাড়া নিত, সেখানে তার চাকরি হয়েছে, তো বেশ ভালো লাগে। তো যেতে হইতো কিন্তু সেই ওই রাস্তা দিয়েই, ওই যে সেই সেমিটারির সামনে রাস্তা দিয়ে তাকে যেতে হইতো। তো এইটারে সে সিরিয়াস কিছুই মনে করতো না। বিকালের দিকে দেখা যেত যে হালকা ওখানে রাশ কম, মানুষজন কম চলাফেরা করে, কারণ পুরোনো একটা সেমিটারি ওখানে। তো বিকালের দিকে রাশ কম, রাতে ফেরার সময় একটু অস্বস্তি লাগতো তার, কারণ রাতে যখন ফিরতো তখন মানুষজন থাকতো না, ওই রাস্তাটা কেমন যেন নির্জন হয়ে যায়, কেমন যেন গা কাটা দেওয়ার মতো একটা অবস্থা। তো সে বুঝতেছে উইলিয়াম যে শীত যদি আসে তাহলে তো খুবই খারাপ অবস্থা হবে এখানে। ততদিন অবশ্য সে গাড়ি কিনে ফেলবে, তার প্ল্যান আছে যে কাজ করতেছে সে গাড়ি কেনার জন্য। তো যাই হোক, এরকম একটা সময়, তখন কিন্তু মোটামুটি গরম কমে গেছে, বেশ খানিকটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর কি। এই সময় একদিন উইলিয়াম ওখান থেকে আসতেছে রাতের বেলা কাজ শেষ করে, এবং তার সাথে ওই দিন সে মুভি রেন্ট করছে, আর তার সাথে খাবারের প্যাকেট, এটা নিয়ে সে আসতেছে প্যাডেল করে করে। বেশ মানে ভালো লাগতেছে আর কি তার কাছে, আবহাওয়াটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো সে কিন্তু প্যাডেল করতে করতে চলে আসছে সেমিটারির গেটের কাছে। তো এইখানে যখন সে আসে, প্রতিদিন দেখে যে দরজাটা বন্ধ, এবং ওরকমই একটা মানে লুক, এরকম মানে অ্যাজ ইউজুয়াল একটা লুক, দরজা বন্ধ সেমিটারির, এটা কেমন যেন একটু গা শিরশির করে চলে যায়। আজকে আসার সময় সে দেখলো যে সেমিটারি গেটটা খোলা, বেশ খানিকটা খোলা। তো উইলিয়ামের কাছে একটু অবাক লাগলো যে রাতের বেলা সেমিটারির গেট খোলা কেন, মানে এটা আনইউজুয়াল মনে হলো তার কাছে। আর তার মাইন্ডে একটা মানে কিউরিয়াসিটি কাজ করলো। তখন সে ফট করে সাইকেল থেকে নেমে গেল এবং সাইকেলটাকে টেনে নিয়ে আসলো। তার যে খাবারের আর এই যে VHS এর যে ব্যাগ, সেটা কিন্তু বাঁধা সাইকেলের সাথে, মানে মাঝখানে যে রডটার উপরে। তো সে সাইকেল নিয়ে আস্তে আস্তে টেনে টেনে আসছে, সে দেখতেছে দরজা খোলা, ভিতরে উকি দিল, দেখলো অন্ধকার, ওই যে চাঁদের আলো হালকা পড়ছে, ওই পেভিং করা রাস্তা চলে গেছে। তো উইলিয়াম সাইকেল নিয়ে ঢুকে গেল ওই জায়গায়। সে আসলে মনে করেনি যে দরজা খোলা বা এটা কে খুললো, সে মানে কিউরিয়াসিটি থেকে সাইকেল নিয়ে ভিতরে ঢুকে গেছে। সাইকেল নিয়ে ভিতরে ঢুকে সে হাঁটতেছে, ডানে বামে তাকাইতেছে, কেউ নাই, মানে পুরা নীরব নিথর, রাতের বেলা পোকা ডাকতেছে এরকম। উইলিয়ামের কাছে আবার বেশ ভালো লাগলো, কারণ সে খুব হরর মুভি টুভি লাইক করতো। পুরো জনমানব শূন্য সেমিটারি, মানে কেউ নাই, রাতের বেলা চাঁদের আলো হালকা পড়ছে, চারিদিকে ছড়ায় আছে, এবং গাছগাছালের ছায়া পড়ছে, এবং সেই যেখান থেকে মানে নামতেছে উঁচু জায়গা, সেই জায়গা থেকে নিচের দিকে কিন্তু দেখা যাচ্ছে লেকটা চকচক করতেছে, এবং এই লেকটাই কিন্তু তাদের যে কমিউনিটি ওটার মধ্যে সাইড দিয়ে গেছে। তো সে দেখতেছে ওখানে চাঁদের আলো লেকের পানিতে চকচক করতেছে। তো তার কাছে বেশ মানে ভালো লাগলো, এবং সে এখানকার সম্পর্কে অনেক ঘটনা পড়ছে, এই সেমিটারি সম্বন্ধে অনেক ঘটনা পড়ছে, যে এটা সম্বন্ধে অনেক রকম স্পুকি ঘটনা প্রচলিত আছে।
তো উইলিয়ামের মনে হলো গেট যখন খোলা পাইছে, আমি যখন ঢুকছি আমি একটু সাইকেলটা চালাই এখানে, রাস্তাটা কিন্তু চিকন চিকন রাস্তা, খুব সুন্দর। তো উইলিয়াম করলো কি, তার সাইকেলের সামনে ল্যাম্প ছিল, মানে একটা ফ্ল্যাশ লাইট এরকম সে একটা ক্লাম যে আটকা রাখতো, ফ্ল্যাশ লাইটটাকে অফ করে দিল, দিয়ে সে আস্তে আস্তে সাইকেলটা সামনে ঠেলে প্যাডেল মারা শুরু করলো, উঠে গেল সাইকেলে। সাইকেলের এই যে চাক্কার একটা শব্দ, ওইটা ছাড়া আর কোনো শব্দ নাই, ওইটাই শব্দটা পাচ্ছে, আর সে কেট 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 শব্দ করে সামনে যাচ্ছে। তো যেতে যেতে সে একটা দেখলো সার্কেল, এরকম গোল সার্কেল, ওটার মাঝখানে একটা এরকম বড় একটা স্ট্যাচু, বেশ বড় স্ট্যাচু, অনেক ভারী, অনেক বড়, এবং কেমন যেন স্ট্যাচুটা চাঁদের আলোতে দেখতেই ভয় লাগে ওখানে বসানো, এবং খুব রিয়েলিস্টিক মনে হয়। এবং ওই স্ট্যাচুর নিচেই একটা বড় একটা টুমস্টোন, কোনো একজনের সমাধি যেখানে। তো ওইটার পাশ দিয়ে এসে ঢুকলো, টেম্পারেচার মনে হলো আরো খানিকটা এখানে ফল করছে। তো উইলিয়াম ওখান থেকে ঘুরে একদম একটা সার্কেল করে যখন নাকি বাদিক দিয়ে ঢুকছে আরেকটা রাস্তায়, সেখানে ঢুকতে সে শব্দ পেল, মনে হলো যে কতগুলা মানে বাচ্চা কাচ্চা যদি মানে হাসি তামাশা করে, দুষ্টুমি করে, মানে কোলাহল করে, সেরকম একটা শব্দ। সে চিন্তা করলো এখানে কারা ঢুকছে, এখানে কি কোনো গ্রুপ অফ কিডস ঢুকছে নাকি, দরজা তো খোলা পাইছে। তো সে করলো কি, সাইকেলটা আস্তেই করে আরেকটু সামনে নিয়ে চিন্তা করলো যে এখানে যদি তাকে আবার সাইকেল সহ কেউ দেখে কি সমস্যা হবে, বা এখানে মানে কারাই ঢুকছে আমি তো দেখতে পাবো না। তো সে সাইকেল থেকে নেমে গেল, নেমে দেখলো যে সামনে একটা উঁচু জায়গা, মানে দুই পাশে এরকম দেয়ালের মতো, প্রায় 2-3 ফিট মতো উঁচু হবে জায়গাটা, পাশে আবার ঘাসের লন। তো সে তার সাইকেলটাকে আস্তে করে ওখানে শোয়া রাখলো, এবং তার যে ওই খাবারের প্যাকেট ট্যাকেট ওগুলো শোয়া রাখলো, মানে পুরো সাইকেলটাই ওখানে শোয়া রাখলো দেয়ালের পাশে। আর সে তার ওই ক্লাম থেকে তার ফ্ল্যাশ লাইটটা খুলে নিল, নিয়ে সামনের দিকে যাচ্ছে। মূল কারণ হচ্ছে ওই যে শব্দ পাইছে সে, বাচ্চা কাচ্চার যে হই হুল্লোড় টাইপের, চিন্তা করতেছে যে এই শব্দগুলো যে পাচ্ছে মনে হচ্ছে কিশোর কিশোরী সব, এরা এত রাত্রেবেলা এখানে ঢুকছে কেমনে। আবার চিন্তা করতেছে এরা কি মানে অ্যাডভেঞ্চার প্রিয় কিডস, এরাই কি এখানে ঢুকে মাঝে মাঝে এরকম এসে। সে তো জানে, তার নিজেরও খুব আগ্রহ ছিল, আরো কম বয়সে, আজ থেকে 4-5 বছর আগে তার খুবই আগ্রহ ছিল এরকম। তো সে ভাবলো এরাই কিনা। রাত্রেবেলা তো মানে জায়গাটা তো খুব সুন্দর লাগতেছে তার কাছে, মানে খুব সুন্দর, বাতাসটা ঠান্ডা ঠান্ডা, এখানে টেম্পারেচার আরো কমে গেছে, মানে তার শরীরে, উইলিয়ামের শরীরে যদিও জ্যাকেট পরা। তো সে ফ্ল্যাশ লাইটটা নিয়ে আস্তে আস্তে হাঁটা দিল। তো যেদিকে শব্দ হচ্ছে ওদিকে সে এগিয়ে যাচ্ছে, এবং দেখতেছে এরকম অনেকগুলা এরকম সে মানে মোড় নিয়ে নিল, এর পাশে গাছ গাছালি আছে, লেকটা দেখা যাচ্ছে, অনেকগুলো মোড় সে নিয়ে নিল। নিয়ে এক জায়গায় আসছে, ঢুকছে, সেখানে দেখলো একটু উঁচু জায়গা, হ্যাঁ মানে একটু পাহাড়ের মতো, টিলার মতো উঁচু জায়গা, এবং দুই পাশে গাছ এরকম করে ছেয়ে আছে দুই পাশ দিয়ে। তো সে হাঁটতে হাঁটতে গাছগুলোর কাছে আসলো। এই জায়গাটা বেশ অন্ধকার, এখানে দেখা যাচ্ছে না, চাঁদের আলো ওই টিলার মতো উঁচু জায়গাটার মধ্যে একটু পড়ছে। তো এখান থেকে সে অন্ধকারে দাঁড়ায় আলোর জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছে ওই জায়গায় মনে হচ্ছে অনেক টুমস্টোন আছে, ছোট ছোট অনেকগুলো টুমস্টোন কাছাকাছি। অবাক হলো, এবং ওইখান থেকে মনে শব্দটা বেশি আসতেছে, মনে হচ্ছে মানে হই হুল্লোড় টাইপের, বাচ্চাদের হই হুল্লোড় টাইপের। তো সে আস্তে আস্তে এগিয়ে গেল, সে জাস্ট দেখবে, মানে কিউরিয়াস। আর সে চিন্তা করছে তাকে যদি দেখেও ফেলে বাচ্চারা, সে তাদের সাথে কথাবার্তা বলবে আর কি, যে তোমরা এখানে আসছো রাতের বেলা, এটা ঠিক না, এরকম কিছু একটা বলবে আর কি, তাদেরকে ওয়ার্নিং দিবে যে রাত্রে বেলা এরকম এসব জায়গায় ঘোরাঘুরি করা ঠিক না। তো বলতে বলতে সে সামনে এগিয়ে গেল, বেশ খানিকটা এগিয়ে গেছে সে, কিন্তু এই শব্দ পাচ্ছে, কিন্তু কাউকে কিন্তু দেখতে পাচ্ছে না চাঁদের আলোতে। তো আলো যখন কাছে গেল মনে হলো জায়গাটা অনেকটা কুয়াশাচ্ছন্ন, মানে হালকা মিস্ট দিয়ে ঢেকে গেছে, মানে এক হাঁটু সমান মিস্ট হবে ফ্লোর থেকে। তো তখন সে বুঝলো যে এই জায়গাটাই দেখা যাচ্ছিল আগে চাঁদের আলো পড়ে, এইখানে মনে হচ্ছে লাইভ সে শব্দ শুনতেছে মানুষের। এখন মনে হচ্ছে টিনের ছেলে মেয়ে ছাড়াও সে বয়স্ক মানুষেরও কণ্ঠ শুনতেছে। তো সে হাঁটতে হাঁটতে আর একটু সামনে চলে আসলো, সেই যে গাছগাছালির অন্ধকার যে ঝোপঝাড় ওইটার ভেতর থেকে বের হয়ে একটু সামনের দিকে আসলো। কুয়াশা তখন তার নিজের পাও কুয়াশার নিচে। সে তাকায় দেখতেছে তার থেকে বেশ খানিকটা দূরে, মানে ওই পাশে তো অনেকগুলো গাছপালা ডাল, তার ওই পাশে হচ্ছে লেক, নিচু হয়ে গেছে আবার। তো ওইখানে দেখতেছে মনে হচ্ছে অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে, তাদের অবয়ব বোঝা যাচ্ছে গাছের নিচে। কতগুলো টিনের ছেলে মেয়ে, তার সাথে বয়স্ক লোকও মনে হয় দেখছে 2-1 দাঁড়ায় আছে এরা ওইখানে। তো সে চিন্তা করলো এরা কি করতেছে, এই টিনেজার আর এই কি করতেছে। তো সে ফ্ল্যাশ লাইটটা নিজের অজান্তেই জেলে ফেলছে। তো আলোটা সামনে যেয়ে পড়ছে, তা আলোটা যে সামনে গেল সে দেখলো কুয়াশা ভেদ করে তার আলোটা নিচ থেকে উপর দিকে একটু উঠছে। তো ওই আলো যে পড়লো টুমস্টোনের উপর, মানে বেশ কিছু টুমস্টোন, এবং যেখানে মানুষ দাঁড়া ছিল ওখানে কেউ নাই, মানে পুরো জায়গাটা ফাঁকা। সে সাথে সাথে ভয় লাইটটা আবার অফ করে দিছে, কই গেল 1 সেকেন্ড এরা। তখনই আবার দেখলো অবয়বগুলো ওখানে দাঁড়ায় আছে, এবং মনে হচ্ছে তার দিকে তাকায় আছে, এবং এই শব্দটা সব বন্ধ হয়ে গেছে, যা এতক্ষণ যে শব্দ শুনতেছিল কোলাহল সেটা বন্ধ হয়ে গেছে।
সে আবারও সামনে তাকায়, দেখলো মনে হচ্ছে যে আবছা আলো আধারের মধ্যে কতগুলো মানুষের আকৃতি দাঁড়ায় আছে, এবং মনে হচ্ছে যে ওই গাছগাছালির ভেতর থেকে আরো দু একজন বেরোলো, এবং এগুলো মহিলা। তাদের ড্রেস দেখে বললো, কিন্তু এই যে অবয়বের মধ্যে সেই ড্রেসগুলো দেখতেছে, দেখে মনে হচ্ছে যে অনেক পুরানো ড্রেস। তো উইলিয়াম ভয়ে আরো একবার ফ্ল্যাশ লাইট জ্বালাইলো। এইবার লাইট জ্বালানোর পর দেখলো যে আবার নাই, জায়গাটা ফাঁকা। কিন্তু একটা বাতাসের তোড় আসলো ওদিক থেকে, মনে হলো যে একটা বাতাস লেকের উপর দিয়ে দমকা বাতাস প্রবাহিত হইল। উইলিয়ামের গায়ে বাতাসটা লাগার সাথে সাথে তার সারা শরীর কাটা দিয়ে উঠলো। উইলিয়াম ভয়ে দৌড় দিল এবং তার কাছে কেন জানি মনে হচ্ছে এই বাতাসটা তার সাথে সাথে ছুটতেছে এবং শোঁ শোঁ শব্দ হচ্ছে। উইলিয়ামের এতটা ভয় লাগছে, মানে সে আর তা মনে করতে পারতেছে না সাইকেল কোথায় রাখছে। সে এলোমেলো দৌড়াইতেছে বিভিন্ন রাস্তা দিয়ে, দৌড়াইতে সে একটা জায়গায় ওই সার্কেলটা পেলো যেখানে নাকি ওই যে লম্বা একটা মূর্তি দেখছিল সে দাঁড়ানো। সে দৌড়ায় ওই মূর্তির পাশ দিয়ে গেল। ও মূর্তির পাশ দিয়ে যাওয়ার সময় তার কাছে হঠাৎ করে মনে হলো একটা কট 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 কেমন একটা শব্দ হচ্ছে। এক সেকেন্ডের জন্য উইলিয়াম পিছু ফিরে তাকায় দেখতেছে ওই মূর্তিটা মনে হচ্ছে জীবন্ত হয়ে গেছে। মানে মূর্তিটার মনে হচ্ছে যে মানে ওইটা একটা জীবন্ত মানুষ ওখানে দাঁড়ায় আছে, তার চোখ দুইটা জ্বলতেছে এবং তার চুলগুলা ওই যে বাতাস ছাড়ছে বাতাসে উঠতেছে, এবং বাতাসটা একদম হুইসলিং করে করে শু শু করে তার কানের কাছ দিয়ে যাচ্ছে। উইলিয়াম ভয়ে দৌড়ানো শুরু করছে। সে দৌড়ায় অনেক দূর আসছে, তখন তার চিন্তা হয়েছে যে আমার সাইকেল তো ফেলে রেখে আসছি। ঠিক তখনই সে পিছনে শব্দ পাইছে একটা মানে কেমন ভয়ঙ্কর ডাক। এই ডাকটা সে চিনে, এটা কায়োটির ডাক, কারণ সে আগে যেখানে থাকতো সেখানে কায়োটি ছিল তার আশেপাশে। কায়োটির ডাক, কায়োটি হচ্ছে বেশ ভয়ঙ্কর টাইপের কুকুর শ্রেণীর, মানে কুকুর প্রজাতির। এগুলা অনেকটা উলফের মতো, কিন্তু এগুলো ভয়ঙ্কর, কিন্তু মানুষকে অ্যাটাক করে। সে কায়োটির ডাক শুনে সে ভয়ে আর সাইকেলের কথা চিন্তা করলো না, সে প্রাণ নিয়ে দৌড় দিল। দৌড়াইতে সে চলে আসছে একদম তার ওই সেমিটারি যে গেটটার কাছে। এসে দেখতেছে সেমিটারি গেট বন্ধ, মানে সে যে খোলা দেখছিল এটা খোলা না, এটা বন্ধ, কিন্তু উপরে কিন্তু বেশ ফাঁকা আছে। উইলিয়াম ভয়ের চোটে ঝাঁপায় পড়লো গেটের উপরে। গেটের উপর সে হাঁচড়ে পাছড়ে পা ঠেকায় কোনো মতে, লোহার গেট ছিল, উপর দিয়ে উঠে ওই পাশে পড়লো। দেখলো তার হাত একদম ছড়ে গেল ওইখানে লেগে। প্রচন্ড জ্বলুনি উঠলো, কিন্তু তার ওইটা দেখার সময় নাই, সে ওখান থেকে ঝেড়ে দৌড়াচ্ছে। মানে তার চিন্তা হচ্ছে যে সে একদম তার বাসায় পৌঁছাইতে হবে, বাসা এখনো বেশ খানিকটা দূরে। তো দৌড়া যাচ্ছে, সে শব্দ পাচ্ছে যে তার হাতের বাঁ পাশ দিয়ে কিন্তু ওই পাশে ফেন্স, এবং ফেন্সের ওই পাশে মানে সেই সেমিটারি ফেন্স কিন্তু ওই পাশে, ফেন্সের ওই পাশে সে কায়োটির শব্দ পাচ্ছে। তো সে দৌড়াইতে এক সময় শেষ মাথায় এসে তাদের যে কমিউনিটি, তাদের যে বাসা মানে বাড়ির যে কমিউনিটি, ওইটার তো গেট পাইলো। গেটের কাছে কোনো সিকিউরিটি নাই। খুব অবাক কাণ্ড, সে রাতের বেলা মাঝে মাঝেই এখান থেকে সিকিউরিটি থাকে না। যাই হোক, সে দৌড় দিয়ে ঢুকে গেল। দৌড়াইতে সে চলে আসলো তাদের বাসার সামনে। তো বাসার সামনে তাদের দরজার আগে বেশ খানিকটা জায়গা তো ফাঁকা আছে, ওই জায়গায় মানে উঁচু, মানে ছোট করে একটা ঘরের মতো আর কি, সেখান থেকে ঢুকে তাদের দরজা খুলতে হয়। তো ওইখানে দাঁড়ায় সে পেছন ফিরে তাকায় দেখতেছে হু হু করে বাতাস বইতেছে তাদের বাইরে। ওখানে একদম পাতা টাতা সব উড়াই নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে ঝড় আসলে যেরকম হয় সেভাবে পাতা টাতা সব উড়াই নিয়ে যাচ্ছে ওদিকে। সে প্রচন্ড ভয় পেয়েছে। উইলিয়াম তাড়াতাড়ি কোনো মতো দরজাটা খুলছে, তার দরজা খুলে বাসার মধ্যে ঢুকে দরজা লাগাই দিল। তো সে লিভিং রুমে, তার বাবা মার বেডরুম হচ্ছে ডান দিকে আর তারটা বাঁ দিকে, সে আস্তে করে মানে তার রুমে আসলো। তার রুমে এসে জিনিসপত্র রাখলো। তার রুমের জানলা দিয়ে কিন্তু বাইরে দেখা যায় পার্কিং লট, এবং তার রুমের জানলা দিয়ে কিন্তু বাইরে পিছনে ওই যে গাছপালা, লেক, এগুলো দেখা যায়। তো ওখানে যে সে ভয়ে তার রুমের মধ্যে হালকা করে বাতি জ্বালছে, জেল ওই পর্দাটা একটু সরায় সে দেখতেছে বাইরে কি। দেখলো যে অনেক বাতাস বইতেছে তার ঘরের বাইরে, মানে তাদের ওই লট দিয়ে অনেক বাতাস বয়ে যাচ্ছে। আর তারপর সে দেখলো যে তাদের যে বাসার বাইরে যে ফেন্সটা, মানে তাদের যে এই পার্কিং লটের পাশে একটা ফেন্স আছে, ওই ফেন্সের ওই পারে কিন্তু বেশ খানিকটা জায়গা, এবং তারপরে কিন্তু লেক ওদিকে। তো ফেন্সের ওখানে সে দেখতেছে অনেকগুলা চোখ, অনেক জোড়া চোখ জ্বলতেছে, এগুলা কায়োটি সে বুঝতে পারছে। এবং এগুলা এই চাঁদ নাই তো আকাশে, মানে আকাশের আলোয় মেঘের এখান থেকে আসতেছে। সে বুঝতে পারতেছে এই কায়োটিগুলার গায়ের রং ডিফারেন্ট, অনেকটা কালচে টাইপের, এবং এগুলো অনেকগুলা, মানে কত জোড়া চোখ সে গুনতে পারে না, এগুলো তাকায় আছে ঠিক তার অ্যাপার্টমেন্টের দিকে। তো উইলিয়াম বেশ ভয় পেয়েছে, সে তাড়াতাড়ি পর্দাটা টেনে দিয়ে সে চুপচাপ তার বিছানায় বসে রইল। অনেকক্ষণ পর দেখলো হাত জ্বলতেছে। তো সাথে সাথে সে জ্যাকেট খুলে ফেললো, খুলে দেখলো এই জ্যাকেটের এখান থেকে তার ছিঁড়ে গেছে এবং তার হাত ছড়ে গেছে দরজার চোকাই লেগে। তো যাই হোক, ওইটা সে নিজেই হাইড্রোজেন প্যারক্সাইড দিয়ে ওটা ব্যান্ডেজ করে ওটা রাখলো, মানে তুলা দিয়ে ব্যান্ডেড লাগায়। তো রাতের বেলা প্রচন্ড ভয় লাগছে তার, সে ঘুমাইতে পারেনি সারা রাত।
তো পরদিন সকালবেলা সে তার মাকে বলল যে আমি রাতের বেলা একটা সমস্যায় পড়ছিলাম। সে তার মার সাথে অনেক ফ্রেন্ডলি ছিল উইলিয়াম। তো তার মা জিজ্ঞেস করছে কি হয়েছে, তো সে বলছে মাকে যে এরকম এরকম ব্যাপার, আমি সেমিটারি গেট ওপেন দেখে গেছিলাম। তো তার মা খুব রাগ করলো, তারে বললো যে মানে এটা কখনোই তুমি ভালো জিনিস করো নাই, রাতের বেলা ওইখানে অনেক রকম সমস্যা হতে পারে, ওইটাতে তুমি একটা থ্রিল থেকে গেছো, আমি বুঝতে পারছি তোমার মধ্যে একটা থ্রিল কাজ করছে ওখানে ঢোকার জন্য, বাট এটা ঠিক না, এটা আনসেফ। রাতের বেলা তুমি যখন দরজাটা ওখানে খোলা দেখছো, দরজাটা অন্য কেউ খুলতে পারে, কোনো খারাপ মানুষও খুলতে পারে, বা কোনো একটা অ্যাক্টিভিটিস ওখানে হতে পারে। ইট নট নেসেসারিলি যে ওখানে প্যারানর্মাল কিছু হচ্ছে সবসময়। এটা একটা পুরনো, অনেক পুরনো সেমিটারি, তুমি বুঝতে পারছো না কেন ওখানে ঢুকছো তুমি। তো সে তখন বলে যে উইলিয়াম তার মাকে বলে যে আমি এটা ঠিক করি নাই, আমি আর যাব না। তো তার মা তাকে বলে যে ওকে, আজকে দুপুরে তোমাকে নিয়ে আমি যাব, আমরা যে তোমার সাইকেলটা নিয়ে আসবো, দেখি তোমার সাইকেল কি ওখানে আছে কিনা, পাওয়া যায় কিনা। তো যাই হোক, তো সে তার মাকে বলে ওকে। তো তারপর দুপুরের দিকে তার মার সাথে সে বের হয়। উইলিয়াম আর তার মা যায়, যে ওই সেমিটারিতে ঢুকে উইলিয়ামের বুক কাঁপতেছিল, ওই জায়গায় ঢুকতে যে বেশ ভয় লাগতেছিল। তো যাই হোক, দিনের বেলা হাঁটতে গিয়েও সেই যে স্ট্যাচুটা দেখে উইলিয়ামের কাছে খুব ভয় লাগে। সে তার মাকে বলে, ইশারা করে স্ট্যাচুটার দিকে দেখায় যে এটা দেখে এরকম ভয় পাইছি। তো তার মা আর কোনো কথা বলে না, ওখানে জাস্ট মাথা নাড়ে। তো পরবর্তীতে গিয়ে যেখানে তার সাইকেলটা রাখছিল ওইখানেই সাইকেলটা পায়, কিন্তু ওই যে খাবারের প্যাকেটটা নাই, ওইটা ওখান থেকে কেউ নিয়ে গেছে খাবারের প্যাকেটটা। এখন কে নিছে হু নোস। তো ওই তার যে নিছিল, সে ভিএইচএস টেপগুলো নিছিল, ওইটা আছে ওখানে। যাই হোক, সাইকেলটা নিয়ে তার মা সহ বের হয়ে আসে। আসার পরে তার মা বাসায় নিয়ে আসে তাকে। তো তার মা তাকে বলে যে তুমি যেটা করছো উইলিয়াম, ওইটা একটা স্টুপিডিটি, এটা ফুলিশনেস, এরকম কাজ কখনো করবা না। আর রাতের বেলা এই রাস্তাটা দিয়ে আসবে না, আমি তোমার জন্য নতুন রাস্তা এখান থেকে খুঁজে বের করছি, ও তুমি এই দিক দিয়ে ঘুরে, একটু বেশি ঘুরতে হবে তোমাকে, কিন্তু ঘুরে তুমি তোমার কাজে যেতে পারবা, ওই রাস্তায় দিয়ে আসার দরকার নেই। তো উইলিয়াম তার মাকে বলে কেন, এখান থেকে তো শর্টকাট, আমি আসতে অসুবিধা কি। তার মা বলছে যে আসবা না মানে আসবা না, তোমাকে যেতে না করছি মানে না। তো পরে নাকি উইলিয়াম এটা শুনছিল যে এই তার মা নাকি ওই জায়গা সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা শুনছে প্যারানর্মাল বিষয়াদি নিয়ে। তো সে দেখতো যে উইলিয়াম পরে দেখছিল যে তার মা বাসার সামনে, তাদের বাসার যে দরজার কাছে তার আম্মা এতগুলো রসুন এরকম ঝুলাই দিছিল। তার আম্মা যে তাদের জানলা এবং বাসার কাছে রসুন এরকম ঝুলাই দিছিল। তো সে বুঝতে পারছে যে তার আম্মু এইসব জিনিসে বিশ্বাস করে, এবং তার আম্মু নাকি একটু ধর্মীয় প্র্যাকটিসও করতো। ওই চার্চে গেলে নাকি তার আম্মু ওখান থেকে হোলি ওয়াটার নিয়ে আসতো বাসায়, এগুলো ছিটাই দিত বাসার চারপাশে। তো উইলিয়ামরা যতদিন ওই বাসায় ছিল, উইলিয়ামের কাছে কেমন জানি লাগতো, সে ওই জানলার কাছে প্রায় তাকায় থাকতো এবং ভয় লাগতো। তারা যতদিন ওই বাসায় ছিল, উইলিয়াম আর কখনোই ওই রাস্তা দিয়ে রাতের বেলা চলাফেরা করেনি, কারণ তার নিজের কাছে খুব ভয় লাগতো ওখান দিয়ে চলাফেরা করতে। তো যাই হোক, এই ছিল র্যান্ডির মামা উইলিয়ামের ঘটনা। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, ভালোর সাথেই থাকবেন। ঠিক প্রতিদিনের মতো আপনাদের কাছে আমরা সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আসি, সেসব ঘটনা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ঠিকই আজকে আমরা একটি ঘটনা নিয়ে এসেছি, আমাদের এই প্রত্যন্ত এলাকার ঘটনা। এই গ্রামে যে একজন, মানে গ্রামে তো আপনারা জানেন, গ্রামে সেসব ঘটনা ঘটে, কৃষিকাজ, আবাদি কাজ, পশুপালন, এসব ঘটনার মাঝে আপনাদের কাছে আমরা আজকে একে খুব জনপ্রিয় ইন্টারেস্টিং একটি ঘটনা আপনাদের মাঝে আমরা হাজির করব আজকে। সেই ঘটনাটি আমাদের এলাকার কৃষক ভাই, তার মুখ থেকে আমি শুনেছি, আমি আমার মতো বলার চেষ্টা করব। তাই আমরা চলে যাচ্ছি মূল ঘটনাটি হলো, এটি 1990 সালের দিকের ঘটনা। সে সময় তো জমি চাষের জন্য এরকম আধুনিক ট্রাক্টর বা পাওয়ার টিলার ছিল না, তখন শুধু গরুর গাড়ি বা গরুর দ্বারা জমি চাষ করা হয়। মানে রাসেল ভাই, আগের দিনে গরুর মাধ্যমে কৃষি জমিগুলো চাষ করানো হতো। তা আমরা তাদেরকে রাখাল বলে মূলত চেষ্টা করতাম। ওই রাখাল চাষা, তার মুখে আমার এই গল্পটি শুনিয়েছে, তার গল্পটি আমি আমার নিজের মতো করে বলে শোনাচ্ছি। মানে সেই দিন তাদের পুরা ভরা মৌসুম ছিল, মানে ধান লাগানোর পুরা ভরা মৌসুম। সে সারাদিন তার ওই গরুগুলো দিয়ে জমি চাষ করছিল, স্বাভাবিক মতো সব কিছু স্বাভাবিক চলছিল। কিন্তু তার সেই দিন রাত পর্যন্ত গরু দিয়ে তার জমি চাষ করা লাগবে। কিন্তু ওই রাখাল চাষা তার গরুগুলোকে যে জমি চাষ করে দিবে, সেটা হলো
তার গরুগুলো তো ভালো ভালো খাবার দেওয়া লাগে, গরুদের তো অনেক পরিশ্রম হয় জমি চাষ করার সময়। তা সেই দিন দেখতেছে চাষা তার গরুগুলো দিয়ে জমি চাষ করবে, তো গরুগুলোর মধ্যে আজব কিছু লক্ষণ সে দেখতে পারে যে গরুগুলো আগের থেকে শক্তি একটু বেড়ে গেল। মানে তো সেদিন তার গরু দিয়ে মানে হ্যাঁচাক জ্বালিয়ে সে রাতভর তার গরু দিয়ে জমিগুলো চাষ করবে। তখন ঠিক রাত 10টা পার হয়েছে, পরে একটু গরুগুলোকে রেস্ট দিছে, রেস্ট দেওয়ার পরে ঠিক 12টার দিকে আবার হ্যাঁচাক জ্বালিয়ে সে ভাবতেছে তখন গরুগুলো দিয়ে জমি চাষ করে নেবে। ঠিক সেদিন স্বাভাবিক সব কিছু স্বাভাবিক গরু দিয়ে জমি চাষ করতেছে, কিন্তু কিছুক্ষণ পরে তার গরুগুলোর মাঝে সে অস্বাভাবিক কিছু দেখতে পারে। মানে আগে যেই জমি চাষ করতে তার সময় লাগতো আধা ঘন্টা, তখন লাগতেছে তার 20 মিনিটেরও কম। মানে গরুগুলোর গায়ে প্রচুর পরিমাণে শক্তি চলে আসছে, মানে এক অদ্ভুত শক্তি। তখন সে ভাবতেছে যে গরুগুলোর এই শক্তি আসতেছে, গরুগুলো কীরকম করতেছে। এভাবে চলতেছে চলতেছে হঠাৎ এক সময় দেখেছে গরুগুলো আকৃতি একটু বেড়ে যাইতেছে, মানে গরুগুলো একটু ভয়ঙ্কর আকৃতি হয়ে যাচ্ছে। তখন তো ওই রাখাল চাষা ভাবতেছে গরুগুলো আবার কি হলো। তারপরে সে গরু দুটাকে থামিয়ে মানে এই পাশে গরুর পানি খাওয়ানোর চেষ্টা করতেছে, গরুগুলোর পানি খাচ্ছে না। তখন সে দেখতেছে গরুর চোখগুলো মানে আগুনের সলার মতো হয়ে যাচ্ছে, গরুর চোখের আকৃতি একবারে চেঞ্জ হয়ে যাচ্ছে, গরুর আকৃতি মানে ভয়ঙ্কর আকৃতি হয়ে যাচ্ছে, মানে এক ভয়ঙ্কর জন্তুর মতো হয়ে যাচ্ছে। তারপরে আবার সে লক্ষ্য করতেছে গরু মানে করেন আকৃতি যে ছিল তার থেকে ডাবল হয়ে যাচ্ছে, আর চোখ দিয়ে আগুন বের হচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। আর শিংগুলো এমন সুচালো হয়ে যাচ্ছে যে শিংগুলো কারো শরীরে লাগলেই ভেদ করে চলে যাবে, এরকম একটা দিকে চলে যাচ্ছে গরুর আকৃতি বা চেহারাগুলো। তখন রাখাল চাচা ভাবছে যে সে মনে হয় স্বপ্ন দেখতেছে, কিন্তু না, সে একটু পরে গরুর মানে তার গরু হাল বল লাঠি দিয়ে একটু আঘাত করতেছে, গরুগুলো আর নড়তেছে না, মানে মানে গরুগুলো অনেক শব্দ করতেছে, মানে তাকে আক্রমণ করবে এরকম অবস্থা। তখন রাখাল চাচা বলতেছে যে এ কি হলো। তারপরে সে গরুর ঘাট থেকে লাঙ্গল নামিয়ে সে ভাবলো যে গরুগুলোকে একটু দেখি না। গরুগুলো তখন মানে একটু নাড়াচড়ার মানে পেছন থেকে লাড়া দিল না, গরুগুলো মানে একটু নড়লো না, কিন্তু একটু পরে সে লক্ষ্য করলো একটু দূরে এক বিশাল আকৃতির মানে ভয়ঙ্কর মানে মাথায় শিংওয়ালা ভয়ঙ্কর আকৃতির এক দৃশ্যের অভাব দাঁড়িয়ে রইল। তখন তো এটা দেখে একবারে ভয়ে কেঁপে উঠলো রাখাল চাচা ভাবলো যে আমি হঠাৎ গরুগুলোর আকৃতি ভিন্ন রকম দেখতেছি, আবার হঠাৎ করে সামনে এটা কি চলে আসলো। সে তো একবারে অনেক আপসেট বা ভয়ে হতভম্ব হয়ে গেল। তখন ভাবতেছে যে এখানে তো তার একটু মনে হয় সে বুঝতে পারলো যে তার সাথে এখন ভয়ঙ্কর কিছু হওয়ার মানে ঘটবে এরকম ভাব সে নিতেছে। তখন সে ভাবলো যে সৃষ্টিকর্তার নাম তোর মুখে নিতে, সে আল্লাহর নাম মুখে নিতেছে, কালেমা শাহাদাত পড়তেছে। তখন কিন্তু তার মধ্যে অনেক ভয় কাজ করতেছে। এখন এই দিকের মধ্যে দেখতেছে যে বিশাল আকৃতির অবয়বটা তার দিকে একবারে এক ধাপ দুই ধাপ করে এগিয়ে আসতেছে। তখন তার একবারে 2-3 হাত সামনাসামনি চলে আসে। তখন তো সে ভাবতেছে এখন কি হবে। তারপরে দেখতেছে গরুগুলো মানে ভয়ঙ্কর আকৃতি নিয়ে তার দিকে তেড়ে আসতেছে। এখন সে আর আকপিস না দেখে দৌড়ানো শুরু করলো, কিন্তু সে দৌড়াইতেছে কিন্তু সে আর মানে কুলকুনিয়ারা খুঁজে পাচ্ছে না, মানে মানে যেই দিক দিয়ে যাইতেছে আবার ঘুরে ফিরে আবার আগের জায়গায় চলে আসতেছে। সে ভাবতেছে যে এখন কি হবে তার, মানে সে বুঝছে যে তাকে অভয় বধ করেছে, তার আর আজকে বাঁচা নাই, সে একবারে মারা যাবে। কিন্তু সে দূর থেকে বুঝতে পারতেছে যে আজানের শব্দ, কোথাও থেকে একটা আজানের শব্দ আসতেছে, মানে এরকম অস্পষ্ট ভাবতেছে, কিন্তু একটু পরে আজানের শব্দ ফুল স্পষ্ট বুঝতে পারে। তখন সে দেখতেছে যে মানে অবয়বটা একটু আকৃতি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, আর তার গরুগুলো যেরকম মানে হালের গরু দুটো যেরকম ছিল আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে। একটু পরে সে আবার মানে কালেমা শাহাদাত আল্লাহর নাম এবার মনে নিতেছে। আর ওইখানে তার গরুর মানে হাতের পেন্টিটা ছিল যে ওটা দিয়ে মানে ওটা নিয়ে সে ঢাল তলোয়ার হিসেবে আছে যে সে তাকে আক্রমণ করতে চাইলে সে ওটা দিয়ে প্রতিহত করবে। কিন্তু ঠিকই ওইভাবে তাকে আক্রমণ মানে গলায়ও চিপিয়ে ধরছিল, মানে গরুর ঢিসারি অবস্থায় ছিল। তখনই আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে। তখন হঠাৎ তার ওই মসজিদের আজান শুনে এই অবয়বগুলো আস্তে আস্তে আকৃতি হয়ে পালিয়ে যায়।
তারপরে ওই সব কিছু স্বাভাবিক হওয়ার পরে ওই রাখাল চাচা তার গরু আবার সব কিছু নিয়ে বাসার দিকে রওনা দেয়। বাসা আসার পরে সে পড়ে যায়, একবারে মাটিতে বিছানায় পড়ে যায়। কিছুদিন অসুস্থ ছিল, তাকে গ্রামের কবিরাজ দিয়ে একটু সুস্থ করার পর তারপরে সে ওই ঘটনা বলে যে এইরকম, তখন তারা বলে যে এটা তো অনেক ওই যেই জমিটাতে সে রাতে চাষ করছিল তার পাশে একজন ওইখানে একটা অবয়ব ছিল। তার কারণ হলো যে ওখানে এক বিশাল আকৃতির একটা মহিষ ছিল, ওই মহিষটাকে ওখানে অবৈধভাবে মেরে ওইখানে পুঁতে দেওয়া হয়। তখন থেকে ওটা এক ভয়ঙ্কর আকৃতি হয়ে রাতে কাউকে ওখানে পেলে বা কোনো পশুর উপর জুলুম করলে সে তাদের ঢাল ঢাল হয়ে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আক্রমণ করার চেষ্টা করে। তখন থেকে তারপরে ওই রাতে থেকে আর কেউ ওই এলাকায় কাজ করেও না, কোনো কিছু করে না। তখন থেকে ওই এলাকাটা একটু ভয়ঙ্কর হয়ে যায়। তখন ওই চাচার ওই ঘটনা বলার পর তান্ত্রিক বা কবিরাজ দ্বারা ওই এলাকাটা একটু শান্ত হয়। তারপরে থেকে আর মানুষের মাঝে ভয় আর কাজ করে না। এই ঘটনা আমাকে চাচা জানিয়েছে 2026 সালের দিকে। তারপরে আমি আপনাদের এই ঘটনাটি জানাইলাম। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আপনারা আমাদের এই ভূত.com ভূতগুলো শুনবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনাকে যে 3টি ঘটনা শোনানো হয়েছে সেই 3টি ঘটনাই আপনাদের কাছে ভালো লাগবে, সুন্দর লাগবে। 3টি ঘটনার মধ্যে ছিল আমাদের সবার প্রিয় আফরান ভাই, বাবু ভাই এর ঘটনা, তারপরে ডক্টর আলিফ ভাইয়েরও ঘটনা। আপনাদের এই 3টি ঘটনা মনের মধ্যে শিহরণ জাগাবে, ভৌতিক অভিজ্ঞতার ভালো লাগাবে, ভৌতিক সুন্দর সুন্দর জানার জন্য আপনারা আমাদের এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন ঠিক রাত 10টার সময় আপনারা আমাদের এই চ্যানেলে এই ভৌতিক গল্পগুলো পেয়ে থাকবেন। আপনাদের সবার প্রিয় আফরান ভাইয়ের গল্প পাবেন, ডক্টর আলিফ ভাইয়েরও গল্প পাবেন ও বাবু ভাইয়ের গল্প পাবেন আপনারা। আর আপনারা আমাদের এই চ্যানেলটিতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ঠিকই পেয়ে যাবেন। আর ঠিক আপনারা মনে রাখবেন, ঠিক প্রতিদিন রাত 10টার সময় আমাদের এই চ্যানেলে আপনারা এরকম ভৌতিক ভিডিও পেয়ে থাকবেন, শুনতে পাবেন। আর আপনাদের যদি পছন্দের কোনো কন্টেন্ট থাকে বা পছন্দের ঘটনা যদি আপনাদের জীবনে ঘটে থাকে, সেই সব ঘটনা আমাদের ইমেল করতে পারবেন। আমাদের ইমেলে স্পেলিং বলে দেওয়া হলো JMD-জিয়াউর-রহমান। এই জিমেলে পাঠিয়ে দেবেন। আপনাদেরকে ধন্যবাদ আপনারা আমাদের পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।